প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ ব্যক্তি। আপনারা জানেন যে প্রতিদিনই কেউ না কেউ আমরা বিশেষ ব্যক্তি, গবেষক, বিশ্লেষক বা রাজনৈতিক আলোচকদের নিয়ে প্রোগ্রাম করি। তা আজকে আমাদের সঙ্গে এই প্রথম উপস্থিত আছেন একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি ঢাকায় সাংবাদিকতা করেছেন বা ঢাকার সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং নিউ ইয়র্কে তিনি নিজেও একটি ইউটিউব চ্যানেল দৃষ্টিপাত নামে সেই ইউটিউব চ্যানেলে তিনি কাজ করছেন। সেই চ্যানেলে তিনি চিফ এডিটর। নাম এনামুল রাজা দীপু। এনামুর তো রেজা দীপু। এনামুল রাজা দীপু, তাই তো? তো জি, অসুবিধা নাই। এনামুর রাজা দীপু, এনামুর রেজা দীপু, হ্যাঁ। সরি। তো দীপু ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব ভালো লাগতেছে। না না, আমারও খুব ভালো লাগতেছে। যে গভীর রাতে, গভীর রাতে আমরা শুরু করলাম আর কি, নো প্রবলেম। হ্যাঁ, সে গভীর রাতের এটা ঢাকার সঙ্গে টাইমটা একটু ম্যাচ করার কারণে হয়তো আমাদের যেটা হয় আর কি, আপনি জানেন তো দেশ, মানে টাইমের তো একটা বিস্তর ফারাক দু দেশের মাঝে। আমরা তো একেবারে পশ্চিমে, ওরা একেবারে পূর্বে। তো এটা অ্যাডজাস্ট করতে হয় আমরা এই টাইম টেবিলটা। আর অ্যাকচুয়ালি আমাদের ঢাকা অফিস থেকে সেই জিনিসটা সেট আপ করা হয়তো, তো সেই জন্য আর কি। তো একটু সে তো প্রথমেই আলোচনা করতে চাই আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবন, এবং আপনি একজন ভালো সাংবাদিক হিসাবে, একজন সৎ সাংবাদিক হিসাবে স্পষ্ট কথা বলেন, এই হিসাবে আপনার একটা খ্যাতি আমরা প্রবাসে এসেও পেলাম। প্রবাসেও আপনাকে দেখলাম, যদিও এখানে সাংবাদিকতার সেটি এত দীর্ঘ না, জীবন জীবিকার তাগিদে যা হয়, তবু আপনাকে নিউ ইয়র্কে মানুষ, আমাদের এই কমিউনিটি, একজন ভালো স্পষ্টভাষী সাংবাদিক হিসাবে জানে। অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন লোক। তো দীপু ভাই, যে বিষয়টা প্রথমে আলোচনা করতেছি, এই যে মব লিঞ্চিং বা মবতন্ত্র বা মব সন্ত্রাস, আপনি যে নামে আখ্যায়িত করেন, দেশে মব হচ্ছে। একসময় আমরা দেশে দেখতাম চোর ডাকাতকে গণপিটুনিতে মারা হতো। এগুলি যে আগে হয় নাই তা না, হয়েছে। তখন কি হয়েছে, সেটা চোর ডাকাতরে মারা হয়েছে গণ, তাও এটা খুব গ্রামে। শহর ভিত্তিক গণপিটুনিও কিন্তু তখন ছিল না, একেবারে যদি মফস্বল শহর না হয়। আর এখন যেটা করছে, যে প্রেস ক্লাব থেকে আপনারা আসছেন, সেই প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিটের জন্য মানে একটি 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 সেমিনার টাইপের বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে, যেখানে লতিফ সিদ্দিকীর মতন একজন বর্ষিয়ান নেতা, যার বয়স প্রায় 78 বছর বয়স, তারপর বিশিষ্ট সাংবাদিক আম, ইয়ে মঞ্জুরুল আলম পান্না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের যে অধ্যাপক, তিনি হাফিজুর রহমান কার্জন, তাদের উপর যেভাবে কতিপয় ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে, আমি কতিপয় বলবো না, আমি আরেকটু স্পষ্ট করেই বলতে চাই, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা রাজাকার। ওরা যেভাবে আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলির উপর ঝাঁপিয়ে পড়লো, এই যে মব সন্ত্রাস বা এই যে মব লিঞ্চিং, সেটা কি, পরিণতিটা কি, কেন এরকম পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আসলে মব, এটা তো আহ, এই এই ঘটনাটা কততম আমি সেটা এইভাবে আপনাকে পরিসংখ্যানটা দিতে পারবো না। তবে গত এই 12-13 মাসে এইটা আপনার ডকুমেন্টেড আনডকুমেন্টেড শতাধিকতম ঘটনা হতে পারে এটা। আমি পরিসংখ্যানটা সঠিক আমার কাছে নাই। এটা আরো আরো বেশি যারা হইতে বেশি পারে। এটা নিয়ে কাজ করে তারা বলতে পারবে যে এই এই আওয়ামী লীগ সরকারের পতন বা আওয়ামী লীগ সরকারের এই দেশ ছেড়ে, সরকার প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আপনার এই ঘটনাগুলি বিভিন্ন জায়গায় ঘটেছে। এবং এটা কতগুলি ঘটনা ঘটেছে, আমি সেদিন একজন সাংবাদিক মুস্তফা ফিরোজ, যে টিভির খুব প্রখ্যাত সাংবাদিক, উনি একটা কথা বলছিলেন। 3টা মব ছিল সেদিন। এই রাইট। রিপোর্টার্স ইউনিটিটা চিটাগংয়ে একটা সন্ত্রাসীকে ধরেছিল, সেখানেও মব দিয়ে 3-4 প্লাটুন পুলিশ টুলিশ দিয়ে তাকে ওই সন্ত্রাসীকে রাখতে পারে নাই। মব সন্ত্রাস করে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। আরেকটা ঘটনা সম্ভবত আমি স্মরণ করতে পারছি না। 3টা ঘটনার কথা বলছিল, যে 3টাই সাকসেসফুল মব ছিল। মানে মব সাকসেসফুল হয় কখন? যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন এক জায়গায় যায় যে পুলিশ তার কাজ করছে না।
আমরা এমন একটি সময়ে বাংলাদেশে এখন আছি, একটি মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে বটে, কিন্তু এই প্রথমবারের মতো পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফুল টাইম মাঠে আছে। ঠিক এরকম সময় এই যে আপনার 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার থেকে ধরে শতাধিক মাজার ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা কতগুলি মবের খবর জানি, আবার কতগুলি জায়গায় মব হবে বলে আগের থেকে হুমকি দিয়ে সেখান থেকে সামারি করা হচ্ছে। এটা বিভিন্ন জনরাই করছে, নতুন এই যে রেজিস্ট্রেশন ছাড়া যে পার্টিটা এনসিপি, এদের লোকজন করছে। এই আপনার বা এই যে উঠতি একটা গ্রুপ যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন, তারাই করছেন। এবং এখন দেশের মানুষ এটাকে বলছে জুলাই যোদ্ধা না, তারা হলো জুলাই সন্ত্রাসী। এটা দেশের মানুষের বক্তব্য। আপনি একজন লোকের নাম জানেন, কুদ্দুস বয়াতি। সে বয়াতি হিসেবে খুব প্রসিদ্ধ। সে তার ফেসবুকে লিখেছে, আমি আজকে দেখছি, আমি স্ক্রিনশট নিয়েও রেখেছি। কুদ্দুস সে বয়াতি কিন্তু আমার দেশের লোক। আচ্ছা আচ্ছা, তো সে নেত্রকোনায়। নেত্রকোনা, হ্যাঁ। হ্যাঁ, তো সে লিখছে এরকম যে 12 মাসেই একটা সরকার, যে সরকার আসার পর আমরা ভাবছিলাম যে অনেক কিছু হয়ে যাবে, সেই সরকার 12 মাস আসার পরে যে অবস্থা আমাদের হয়েছে, তা আর 12 মাস থাকলে আমাদের ছাল চামড়া কিছুই থাকবে না। এই এই যে কথাটা একজন লোক আমি বলছে, দেখেছি, হ্যাঁ। এটা এটা কোত্থেকে আসছে? এটা তার মনের ভিতর থেকে আসছে। এরকম আপ্তবাক্য কিন্তু কুদ্দুস বয়াতি শুধু না, আপনি যদি ফেসবুকে একটু মানে ঢোকেন, তাহলে এরকম অসংখ্য আপ্তবাক্য আপনি শুনতে পাবেন, যেগুলি শুনলে আমরা বাইরে বাইরে যারা আছি, ওই যে আপনি বললেন আমাদের দেশ হলো পূর্ব পাশে, আমরা পৃথিবীর পশ্চিম গোলার্ধে। তো পশ্চিম গোলার্ধে আর যেখানেই থাকি না কেন, আজকে এই এই প্রযুক্তির কারণে কিন্তু আমরা বাংলাদেশের সব ঘটনাই কম বেশি দেখতে পাচ্ছি। এখানে এইসব ঘটনা দেখে মানুষের এইসব শব্দচয়ন, মানুষের এইসব উচ্চারণ দেখে আমরা কিন্তু মানে ঠিক মতো বা একেবারে রীতিমতো আশঙ্কার মধ্যে আছি যে কি হচ্ছে না হচ্ছে। আমি আমার বাসার কথাই বলি। আমার বাসায় আমি যখনই কাজের পরে সময় পাই, আমি টেলিভিশনটা অন রাখার চেষ্টা করি, এই আপনার এই ইউটিউবে ঢোকার চেষ্টা করি। আমি বুঝতে চাই, চেষ্টা করি জানতে যে আসলে সেখানে কি হচ্ছে। কারণ আমরা যতই ধরেন আমেরিকায় আছি, এটা করছি ওইটা করছি, কিন্তু আমাদের মানে এই দেশের নাগরিক হওয়ার পরে আমাদের কিন্তু মনটা ওই দেশেই থাকে, যে বাংলাদেশে কি হচ্ছে। এখন যারা এই দেশে জন্ম হয়েছে, জন্মসূত্রে আমেরিকান নাগরিক, তাদের হিসাব অন্য। আমরা তো আমাদের জীবনের সিংহভাগ সময় বাংলাদেশে কাটিয়েছি, এবং এই পেশাগতভাবে এমন একটি স্পর্শকাতর পেশায় ছিলাম যে আমাদের কান সবসময় খাড়া থাকে। তো এই সব মিলিয়ে এই যে মপতন্ত্রের কথা বললেন, একটা খুব চরম আশঙ্কার মধ্যে দেশবাসী সময় কাটাচ্ছে। সরকারি দপ্তর, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র একটা ভীতির রাজ্য, ভীতির রাজত্ব কায়েম হয়েছে। মব মানে এই যে আপনাকে যে কথাটা বললাম, যেটা মব হয়ে যাচ্ছে, সেটা তো মানুষ দেখছে, কিছুটা প্রচার প্রকাশ হচ্ছে। আর বাকি একটা কাজ এখন হচ্ছে যে আপনার এখানে মব নিয়ে আসতেছে একটু পরেই, এরকম আমি ভাবে ওইখানে আসতে চাইছিলাম, যেমন ফজলুর রহমানের, এই যে বিএনপি নেতা, চেয়ারপারসন হ্যাঁ, যে। ওনার বাড়িতে আমি সেই কথাই বলছিলাম যে হুম। এখন মব, ধরেন আপনি একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, আপনি বিগত সরকারের সময় সরকারের সাথে সঙ্গত কারণে যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন, কোনো না কোনোভাবে সরকারের সাথে সম্পর্ক ছিল বা ছিল না। কিন্তু আমি যদি আপনাকে দূর থেকে এই যাদের চেহারা খুব পরিচিত তাদের নাম নিয়ে আপনাকে ফোনে ধরে বলি যে আপনি অফিস থেকে নড়বেন না, আমার 200 লোক আসতেছে, মব হবে, এবং আপনাকে আমরা তুলে নিয়ে আসবো। তো সেই লোক কি বলবে? সে বলবে, ভাই তোলার দরকার নাই, আপনি যেখানে আছেন আমি আসতেছি, যেটা যে সিস্টেম হয়, তারপরে যা লেনদেন হওয়ার হয়। এরকমও কিন্তু সামারি গেম চলতেছে বাংলাদেশে। তো সবচেয়ে বড় যে জিনিস, আমরা আতঙ্কিত হয়েছি এই যে ডিআরইউতে লতিফ সিদ্দিককে তাদের অনুষ্ঠানটাকে একবারে পণ্ড করে দেওয়া, এবং খুবই বিস্মিত হয়েছে এই কারণে যে যারা মব করলো, আইনের পরিভাষায়, আইনের দৃষ্টিকোণ থেকে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করার কথা ছিল। অ্যারেস্ট করার পরে বোঝা যেত তারা কোন দলের, মানে ডক্টর ইউনূস সাহেবের দলের লোক, নাকি সন্ত্রাসী, না অন্য কেউ। কিন্তু ঘটনাটা হলো উল্টা। এসে দেখলো একজন আওয়ামী লীগের সাবেক নেতা, যাই হোক সে এখন আর আওয়ামী লীগের সাথে ওইভাবে অ্যাক্টিভ না, লতিফ সিদ্দিকী। তো সবচেয়ে বড় পরিচয় হলো লতিফ সিদ্দিকী একজন খুব মানে বড় মুক্তিযোদ্ধা। বাংলাদেশে যেই যেসব মুক্তিযোদ্ধার নাম মানে সব মানুষের কাছে পরিচিত ছিল, ওরকম একজন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, এবং সেই কাদের সিদ্দিকীর বড় ভাই। এই টাঙ্গাইল এলাকায়, আপনাদের টাঙ্গাইল নেত্রকোনা এইসব এলাকায়, এই বেল্টে
এই কাদেরিয়া বাহিনী পুরো 9 মাস কি ধরনের ভূমিকা রাখছে সেটা আমরা হয়তো সরাসরি দেখি নাই, কিন্তু পত্রপত্রিকায় পড়েছি, বিভিন্নভাবে জেনেছি আমরা। আর এ, 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 আমরা সাংবাদিকতার সুবাদে কাদের সিদ্দিকীও ব্যক্তিগতভাবে চিনি, লতিফ সিদ্দিকীও চিনি। যত সমালোচনাই তাদের বিরুদ্ধে থাকুক, তারা অনেকের দৃষ্টিতে কেমন আমি জানি না, কিন্তু সামগ্রিক দৃষ্টিতে একেবারে সম্মানিত মানুষ। তাদেরকে তাদের একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে এসে যেই ধরনের, যে বয়সের ছোকরারা যে ধরনের ব্যবহার করছে, গায়ে হাত দিচ্ছিল এবং যে ভাষায় কথা বলছিল, যে সব স্লোগান উচ্চারণ করছিল, এগুলি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং অভাবিত ঘটনা। বাংলাদেশে এরকম দেখব, অন্তত আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এবং একটা ক্ষুদ্র পেশাজীবী হিসেবে আমি কখনোই ভাবি না যে দেশটা এরকম হতে পারে। এই ফজলুর রহমান সাহেবের কথা বললেন, আমি ফজলুর রহমান সাহেবের বাড়ি যে জায়গায়, অষ্টগ্রাম ইটনামিটামইন, আমার নানার বাড়ি হচ্ছে অষ্টগ্রাম। আমি যখন একবারে ছোট, 70 সালে একবারে ছোট, তখন আমি ওইখানে দেখেছি আব্দুল হামিদ সাহেবের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার, ভাটি শার্দুল। আমি শার্দুল অর্থ বুঝতাম না, আমার বড় মামাকে জিজ্ঞেস করছিলাম এই শার্দুল মানে কি, মামা বলছিল বাঘ। তারপরে আব্দুল হামিদকে ওখানে থাকা অবস্থায় আমি একদিন দেখলাম, তাই বললাম একবারে ছোটখাটো একটা মানুষ, কিন্তু পোস্টারে লেখছে ভাটি শার্দুল। তো যাই হোক, সেই লোক অনেক পরিচিত ছিল। ওই জায়গাতেই একই দলের ফজলুর রহমান সাহেব ছিলেন। পরে দলের দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্বে তারা ভিন্ন হয়েছেন, উনি অন্য দলে জয়েন করেছেন। কিন্তু স্পষ্ট কথা বলার জন্য তার বাড়ির সামনে যেভাবে মব করা হয়েছে, এবং তার বাড়ির সামনে কিছু ছেলে মেয়ে যেই ভাষায় কথা বলেছে, যেই সব শব্দ উচ্চারণ করেছে, আমি মনে করি এটা একটা স্বাধীন দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এবং সে এবং একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সুপ্রিম কোর্টের একজন লয়ার, একটি দলের ভাইস প্রেসিডেন্ট, এবং না দলের চেয়ারম্যানের চেয়ারম্যানের উপদেষ্টা। চেয়ারপারসনের উপদেষ্টা। উপদেষ্টা তো এরকম লোক, সে তো একটা ডেফিনেটলি একটা খুব ডিস্টিংগুইশড একটা পোর্টফোলিও মেনটেন করে। সেই লোকটার বাড়িতে যখন মব হলো, তার পাশে দেখলাম পুলিশ দাঁড়িয়ে হাসে, আর্মি দাঁড়িয়ে হাসে। এখানে তো যেই ধরনের ঘটনাটা নূরের ক্ষেত্রে ঘটছে, নূরকে যেভাবে পিটানো হয়েছে, ঠিক এই ধরনের পিটুনি সেখানে দেওয়া দরকার ছিল। মব যদি সরকার চায় কন্ট্রোল করতে, তাইলে এটা কোনো ম্যাটার না। আমরা এই দেশে নরম গরম সব সরকার দেখেছি, এই দিস ইজ ফার্স্ট টাইম একটা সরকার আসলো, এটার কোনো আকার নাই, এটার কোনো রং নাই, এটার কোনো হুমকি নাই, হুঙ্কার নাই। এটা একটা বায়বীয় সরকার। আজ পর্যন্ত আমি এই 13 মাস, 12-13 মাসে দেখলাম না ইউনূস সাহেব কোনো একটা ইস্যুতে একটা শক্তভাবে কথা বলেছে, যেটা আমি বলছি এটাই হবে, এটাই করতে হবে, এরকম কোনো কথা নাই। উনি আগে কথা বলতেন, এখন উনি ডিফ অ্যান্ড ডাম, বোবার অভিনয় করেন। তো যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা বোবার অভিনয় করতে শুরু করে, তখন বোঝা যায় সেই রাষ্ট্রে অনেক কিছুই ঘটা সম্ভব, এবং তাই হচ্ছে। আচ্ছা, বিপিনুরের যে ঘটনাটা, যেটা আপনি বললেন যে মব, এটা তো আর মবের মধ্যে হয় নাই। বিপিনুরের ঘটনাটা না, ঘটছে ওটা বিপিনুরটা জাতীয় আমি মব পার্টির বলি নাই। হুম। বিপিনুররা তাদের অফিস থেকে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গেছে, এরকম কথা শুনছি। তো এরকম দলবদ্ধ হয়ে আরেকজনের অফিস, সে পার্টি যতই বিতর্কিত হোক, যতই ছোট হোক বড় হোক, আপনি আপনার দলবল নিয়ে যখন আরেকটা অফিসে আক্রমণ করতে যাবেন, এটাও ইজ ওয়ান কাইন্ড অফ মব। না, কিন্তু এটা এটা কিন্তু অন্য কথাও আসছে, যেমন এটা এটা যে জাতীয় পার্টি তো এমনিতেই দৌড়ের উপর আছে এখন। আপনি জানেন, এই জাতীয় পার্টি বিপি নুরের মতন একজন, মানে সাবেক ডাকসুর বিপি, তার একটা দল গণ অধিকার পরিষদ, সেটাকে জাতীয় পার্টি কেন আঘাত করতে আসবে? এটার পিছনে কি কোনো ষড়যন্ত্র? জাতীয় পার্টি আঘাত করতে আসছে কিনা এটার চুলচেরা বিশ্লেষণ আমি করতে পারবো না এখান থেকে, বিকজ যে কথাগুলি আমরা শুনছি, আইএসপিআর এর বক্তব্য এবং আমরা যেসব ভিডিও দেখেছি, তাতে জাতীয় পার্টি নূরকে আক্রমণ করছে, এই প্রমাণ আমার কাছে অন্তত নাই এখন পর্যন্ত। কে কিভাবে বলছে আমি জানি না, কিন্তু বক্তব্যটা হচ্ছে আমরা এটাকেও কিন্তু মবই বলতে হবে। এটা নূর করলেও মব, আমি করলেও মব। আপনিও যদি এরকম দলবদ্ধ হয়ে আমার অফিসে আক্রমণ করতে আসেন, নাকি থার্ড পার্টি কেউ এটা করাইছে যে থার্ড পার্টি করতে পারে। এখন ধরেন, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এনসিপির লোকজন যমুনা পর্যন্ত যে প্রধান উপদেষ্টাকে অনেকটা বাধ্য করছে না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আবার যদি তারা এই এখন জাতীয় পার্টির জন্য এরকম একটা মব করে বা দলবদ্ধ হয়ে যমুনায় যায়, তাইলে তো তাদের ইয়ে হবে, হতে পারে তারাও ইনস্টিগেট করছে নূরকে, যে এবার আপনি যার সামনে। আমরা তো বলছি, কারণ আমি আপনাকে বলি, আমি সেদিন
সম্ভবত। না, আর এই কারণে কিন্তু আজকে জাতীয় পার্টিকেও কিন্তু নিষিদ্ধ করার প্রশ্ন উঠছে এই গণনার পরপরই। হ্যাঁ, জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে। আওয়ামী লীগের মতো পার্টিকে যদি যে সরকার নিষিদ্ধ করতে পারে বা তার কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, সেখানে তো জাতীয় পার্টি নস্যি, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, যেই ভূমিকাই রাখুক না কেন। আজকে যদি ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এই সরকারের যে ভাবমূর্তি নিয়ে যেসব প্রশ্ন আসছে, যে আপনি একটি প্রশাসনিক সিদ্ধান্তে, নির্বাহী সিদ্ধান্তে, আদেশে আপনি একটা দলকে ইয়ে করলেন, এই তার কার্যক্রম নিষিদ্ধ করলেন, এত কোন বড় একটা দলটা? দল দেশের, হ্যাঁ। যেই দলটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই দলটা যেই দলটা এই নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতার, তখন এনসিপিও ছিল না, তখন বিএনপিও ছিল না। আর জামাত বলতে যেই দলটি এখন মানে ডিফ্যাক্টো গভর্নমেন্ট, তারা তখন এই স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা এই দেশ চায় নাই। তো সেই দলটিকে আপনি নিষেধ করলেন, ঠিক আছে, আপনারা অনেক ক্ষমতা করেছেন, আপনি জাতীয় পার্টিকে খুব ইজিলি করতে পারবেন, কিন্তু এটার একটা আফটার শক তো আছে। এটা তো আন্তর্জাতিকভাবে এটা নিয়ে কথা হবে যে ওই বিগত সময়ে যে সরকার ছিল, সরকারের সাথে যে বিরোধী দল ছিল, এই বিরোধী দলটা তো এমন না, এটা তো নুরুর দল না, এটা এনসিপিও না, এটা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের দল। যেই দলটি 9 বছর ক্ষমতায় ছিল, যেভাবে থাকুক, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি লেখা হয়, সাংবিধানিক ধারাবাহিকতা যদি লেখা হয়, সেখানে কিন্তু ওই 9 বছর কিছুই ছিল না, স্বৈরাচার ছিল, এই কথা লেখা হবে না। সেখানে লেখা হবে ওই 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তো আচ্ছা, সেই আমরা একটি দলটিকে। অন্য প্রসঙ্গ, হ্যাঁ, আমরা একটি অন্য প্রসঙ্গে যাই। প্রিয় দর্শক, আপনারা রতন তালুকদার লাইভে বিশিষ্ট সাংবাদিক এনামুর রাজা দীপুর সঙ্গে কথোপকথন শুনছেন। আমরা এই মুহূর্তে অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকুন। দীপু ভাই, আর অন্য বিষয় যেটা হলো যে আজকাল কিন্তু একটা কথা, যাই হোক, আমি তো মবের কথা কিছুক্ষণ বললাম, যে মবের, যে আমি কিন্তু একটা কথা আপনাকে বলছিলাম যে এই যে মব সংস্কৃতি, এটা দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এটা আর কত দূর যাবে, এটা কি এটা আপনি একটু কি ইঙ্গিত দিয়েছেন যে এটা এমন হইতে পারে যে সরকার চুপচাপ, কিন্তু সরকার আবার অন্যদেরকে দিয়ে মব তৈরি করে সেই তাদের পারপাসটা সার্ভ করাচ্ছে, পরবর্তীতে তারা এক ধরনের দাবি, যেমন এই এই ঘটনার নূরের ঘটনার পরপরই এখন আজকেই দাবি উঠছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। বা এর আগে আপনি যখন বললেন যে যমুনার সামনে যে ঘটনাগুলি ঘটেছে, তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। তো এটা কি আমার সরকারের, আপনিই বললেন যে সরকার ইচ্ছা করলে করতে পারে কিন্তু করে না, সরকার এখন এক ধরনের বুবা। ইউনূস সাহেব আগে কিন্তু খুব ভোকাল ছিলেন এট দ্য বিগিনিং, যখন তিনি ক্ষমতা হিসেবে নেওয়ার পরে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তিনি একটু হাইড হইতে লাগলেন, এবং তার চারিপাশের পরিষদ দল একেবারে অনেক কথাই বলল। বিশেষ করে লন্ডনে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পরে কিন্তু যেমন রহমানও একটু নীরব, ডক্টর ইউনূস তো একেবারেই নীরব। তো এই প্রেক্ষিতে প্রসঙ্গটা ওনাকে নির্বাচনের কথা যে বলা হচ্ছে, আপনার কি ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয়, ফেব্রুয়ারিতে হবে কি না, এটা তো ধরেন আমি এই প্রেডিকশনটা এইভাবে করতে পারবো না। কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত নির্বাচনের একটা টাইমলাইন ধরা আছে, তারপরের সিচুয়েশন কিন্তু আর এই সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। এটা এটা এই কারাই সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না আগে। আমি এটুকুই বলতেছি যে আপনি বাংলাদেশের মানুষকে নির্বাচনের কথা বললেন, বললেন যে ফেব্রুয়ারির পর নির্বাচন হলো না। আপনি যত বাহানাই দেখান, এখন যা যা ঘটতেছে তার মধ্য দিয়ে তো কিছুটা ইঙ্গিত মিলতেছে যে ফেব্রুয়ারিতে না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই সরকার, ধরেন ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার কিন্তু 2 বছর ক্যারিসমেটিক ওয়েতে ছিল, কিন্তু এই সরকার 2 বছর পর্যন্ত থাকলে ওই যে কুদ্দুস বয়াতির সেই কথাই হবে যে মানুষের চামড়া এবং ছাল মাল কিছু থাকবে না। তো যখন মানুষের চামড়ায় হিট লাগবে, তখন কিন্তু এই বাঙালিরা আপনি দাবায় রাখতে পারবেন না। এই যে শব্দ বঙ্গবন্ধু বলে গেছিল যে আমাদের দাবায় রাখতে পারবেন না, আপনি দেখেন এই দেশের মানুষ তো, আমি আপনার সাথে মনে হয় টেলিফোনে কথা বলার সময় বলছিলাম যে এই দেশের মানুষ হলো সেই রকম প্রকৃতির মানুষ, যারা রাতের বেলায় ঝড়ে সব ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে, সকালে স্কুলে যায় আশ্রয় না নিয়ে নিজেরা টিন মিন টুকায় না বাড়ি ঘর করে ওই ঘরে থাকার প্র্যাকটিস করে। ওই মানুষদেরকে আপনি এই
গল্প কাহিনী আর এইসব বলে ইয়ে করতে পারবে না। আপনি বলছিলেন যে ওরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ হ্যাঁ, করে। প্রকৃতির সাথে বাংলাদেশের সব মানুষই প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে শেখা মানুষ। এবং তারা এই পাকিস্তানের একটা দুর্দণ্ড প্রতাপশালী সরকারের বিরুদ্ধে এই 303 রাইফেল এবং লাঠি দিয়ে প্রশিক্ষণ নিয়ে কিন্তু আহ, যাই হোক ভারতের সহায়তায় তারা এই দেশ স্বাধীন করছে। এটা খুব চারটিখানি ব্যাপার না। আর যে দলটিকে নিষিদ্ধ করে ডক্টর ইউনূস সাহেব বা তার দল এবং তার সাথে যারা বাদক দল, যারা বাজনা বাজায় বা বলতে পারেন, ওই যে আপনি বলেন যে ওনার আশেপাশের লোকজন কথা বলে, তারা যতই লাফালাফি করুক, আওয়ামী লীগ এমন একটি দল এটাকে নিশ্চিহ্ন করার মতো যে সামর্থ্য এই সরকারের নাই। এটা কোনো আচ্ছা, কারণেই নাই, এই কারণে যে আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার আগে জামাতকে নিষিদ্ধ করে গেছিল। সেই যে আদেশটা উইথড্র করা হলো কিসের ভিত্তিতে? আওয়ামী লীগ তো একটি সরকার ছিল, কতজনের ভোটে নির্বাচিত সেটা না, কিন্তু যে সরকার এটা উইথড্র করলো সেই সরকার তো নির্বাচিত সরকার ছিল না। সেই সরকার কি কারোর সাথে কথা বলছিল যে জামাতের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল এটা আমি উইথড্র করতে চাই? আপনারা কি বলেন, বলছে? কারো কার সাথে বলে নাই। উনি এই হিসেবে তো জামাত এখনো নিষিদ্ধ, যদি আপনি যদি সেটা নিষিদ্ধ। শুধু এটা না, আপনাকে আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি। আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে যে পাকিস্তানি বাহিনী যেদিন আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের যে দলিল লেখা আছে একটা, যেটাতে নিয়াজি সই করছিল, সেটার মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল যে জামাতে ইসলাম আমাদের সাথে ছিল, তাদের 3জন মন্ত্রী মন্ত্রীর কথা এসব বলা আছে, যে আজকের এই আত্মসমর্পণের ভিতর দিয়ে পাকিস্তানের সরকারের সংশ্লিষ্ট সব কিছুই নিষিদ্ধ হলো। দ্যাট ইজ, ওই দিন থেকে জামাত অফিসিয়ালি নিষিদ্ধ। তারপরে বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছেন। বঙ্গবন্ধু একবার সুনির্দিষ্টভাবে কয়েকটি ক্যাটাগরিতে বলেছেন যে এই অপরাধ যারা করছে, ধর্ষণ, লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ, তাদের দালাল আইনে বিচার হবে। অনেক দালালকে এরকম ধরে জেলে পুরো হয়েছিল। কিন্তু 75 সালের পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব একই রাতে সবাইকে ছেড়ে দিয়েছিলেন। আজকে যে বিএনপি ধুঁকছে, যে কথাটা আমরা এখন আসি নাই ওই জায়গায়, এটা হলো সেই পাপেরই ফসল। জামাতকে রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান নিয়ে আসছিলেন, এবং উনি তখন গর্ব ভরে বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তো আজকে তো তার দলের জন্যই রাজনীতি কঠিন হয়েছে। সেটা আজকে এই বিএনপির জন্মের পরে বিএনপি এরকম ফেফে করে নাই আর কোনোদিন। বিএনপি কিন্তু আজকে বিএনপি যে কোনো ভাবে যে কোনো শর্তে আত্মসমর্পণ করে হলো এক এক নির্বাচন এক করতে চায়। ধরনের মাইন্ড চিপায় পড়ছে বিয়ে। মানকার চিপার মধ্যে পড়ছে, এইরকম মানকার চিপা কিন্তু বিএনপি জন্মের পরে পড়ে নাই। জিয়া রহমান মারা যাওয়ার পরেও কিন্তু তারা ক্ষমতায় ফিরে আসছে। এবং তা- মানে তাদের ইয়ে হয় নাই, এই ওইরকম কি বলবো এটাকে, এমনি পিছনে আর কি পড়ে নাই। বিপর্যয় হয় নাই, হ্যাঁ সেটা। বিপর্যয় থেকে তারা উতরে আসছে। কিন্তু এইবার যে এখন যে জায়গায় আছে, আপনি দেখেন, এখন বিএনপির নেতাদের যদি আপনি চেহারা ক্লোজ করে করে ক্যামেরায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের মানসিক যন্ত্রণায় তারা পুড়ছে। হ্যাঁ, এই বোঝা পুরা যায় হলো যে এই। তারা এখন এখন পরিষ্কার বোঝা যায় যে তারা আত্মসমর্পণ করে বসে হ্যাঁ, আছে। এরা এরা যে কোনো শর্তে তিরিশ হ্যাঁ, যে চল্লিশ কোনো পঞ্চাশটা শর্তে। সিট দিয়েও যদি আত্মসমর্পণের কথা জামাতের পক্ষ থেকে বলা হয়, তাহলে সেটা এটা করেই তারা ইলেকশনে যাবে। এবং যাবে। জামাতও ওই জায়গায় নিয়ে রাখছে বিএনপিকে। তারা পিয়ার পিয়ার বলতেছে, পিয়ার তো অন্য পিয়ার। আপনাকে এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলি। জামাতের আমির লন্ডনে যে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছে না, করছে, কি তারেক বলছে রহমানের তখন? সাথে দেখা করছে পরে। হ্যাঁ, বলছে তখন যে উনি অসুস্থ ছিলেন, ওনাকে দেখতে গেছেন। অসুস্থ অবস্থায় উনি তো বাংলাদেশে বছরের পর বছর ছিলেন। এই এই 5ই আগস্টের পরে অনেকদিন পর্যন্ত ছিলেন, 4-5 মাস ছিলেন খালেদা জিয়া। কই জামাতের আমির তো দেখতে যায় নাই। না, লন্ডনে দেখতে গেছে। লন্ডনে দেখতে গেছে কারণ কি? লন্ডনে দেখতে গিয়ে একটি অঙ্কের কথা বলে আসছে মা ছেলেকে, যে দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য গুড টাইম টু অ্যাবলিশ আওয়ামী লীগ। যেই শব্দগুলা, যেই এই, সমীকরণটা তারেক জিয়াও পছন্দ করেন, যেই হ্যাঁ, সমীকরণটা তারেক খালেদা জিয়া জিয়াও কিন্তু এখন প্রথম দিকে না করলেও তারেক জিয়া কিন্তু এখন কিন্তু খুব এন্টি আওয়ামী লীগ কথাবার্তা এখন তিনি বলতেছেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট এই হ্যাঁ, কথা এখন 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 কথায় কথায় এখন বলছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলে, তারা জামাতের বিরুদ্ধেও কথা বলে, যে দেশ মৌলবাদ গ্রাস করে ফেলছে, এটা ওটা বলতেছে। তো এখন এটা কতখানি, মানে আপনি যখন খুব বেকায়দায় পড়েন, তখনই এইরকম কথা। এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে এখন। এর সাথে সাথে আবার জামাতের বিরুদ্ধেও বলছে। দ্যাটস রাইট, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তো এখানে কাজে এটা বিভ্রান্ত হলে পরেই বলা হয়। এটা হলো বিএনপি এখন একটা বিভ্রমের রাজনীতির ভিতরে পড়ছে। এবং দেখবেন কোনো কথাবার্তার ইয়ে নাই, লাগাম নাই।
একজন নেতা এরকম বলতেছে, আরেকজনের বলছে লন্ডন থেকে একটা, খুলনা থেকে একটা, চিরাং থেকে একটা। তো এইরকম বেকায়দা এই দলটি কখনো পড়ে নাই। যদিও ধরেন নির্বাচন 6 মাস পরে হলেও এই দলটিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে শিং চারিদিকে, মৌলবাদের যে শিং গজাইছে, ওই শিং এমনই ভাবে বিএনপিকে তাড়া করবে যে এই বিএনপির পক্ষে আর কোমর সোজা করে এই দেশ চালানো ইভেন সম্ভব দো হবে না। আমি এই কথাটাই আপনাকে বলতে চাইছিলাম যে ইভেন দো এত কম্প্রোমাইজ করে জামাতের সঙ্গে বা ইসলামিক দলগুলির সঙ্গে এত কম্প্রোমাইজ করে বিএনপি যদি ধরেন, ধরা যাক 200 সিট নিয়ে বিএনপি ক্ষমতায় গেল, নিশ্চয়ই ওখানে আরো 100 সিট বিরোধী দলেরা থাকবে, যেহেতু আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তো অবশ্যই বোধহয় থাকবে না। তাহলে এখানে আপনি চিন্তা করেন কি ধরনের গণনা হবে। আর এই যে তথাকথিত যে বিপ্লব ছাত্রদের, সেই বিপ্লবের স্পিডটা তো ওই ছাত্রদের মাঝে থেকেই যাবে। তা এবং আর্মি তো এখন একটু ব্যাকআপ ব্যাকআপ হ্যাঁ, বলতে, আমি আমি ব্যাকফুটে। হ্যাঁ একটু ব্যাকফুটে। তো তো যে খুব একটা সুবিধা বিএনপি ক্ষমতায় গিয়েও যে করতে পারবে সে হ্যাঁ, এই সে এই এই কথাটা কিন্তু এখন যারা রাজনীতি করে, আমি বাংলাদেশের অলমোস্ট সব টক শো শুনি, হুম, এই জায়গায় সব শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা এই কথাটা স্বৈরাচার। ওরা বলে আরে না। ভাই, শেখ হাসিনা তো 1 বছর ধরে নাই। শেখ হাসিনা তো দৃশ্যপটেই নাই 1 বছর ধরে। তো এই 1 বছরে আপনারা, আপনাদের ইউনূস সাহেব বা আপনারা কি করলেন? আমি যে কথাটা আপনাকে বলছিলাম, যে বাংলাদেশে যদি বিএনপি দায়িত্বশীল রাজনীতি করত, তাইলে 2001 সালে বাংলাদেশের ইতিহাসে একমাত্র এটা শেখ টার্নিং হাসিনা, পয়েন্টটা ছিল না, গণতন্ত্রের। তখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এবং তখন একটা জিনিস তৈরি হয়েছিল, সেটা হলো আমরা যে দেশটিতে থাকি আমেরিকাতে দ্বিদলীয় রাজনীতি। দেশ রাইট, এটা আমি একাধিকবার বলছি, রাইট। এটা লন্ডনে বড় দুইটা দেশে দেখেন দ্বিদলীয় রাজনীতি আছে, বাংলাদেশেও এরকম দ্বিদলীয় রাজনীতি হতে পারতো। সেখানে জামাত টামাত অন্যান্য অন্য পার্টিগুলি থাকতে পারতো, যারা নির্বাচন হলে, এককভাবে নির্বাচন হলে 2টা 4টার বেশি আসন পায় না, এরকম দলগুলি থাকতো। আমেরিকাতে এরকম দল তো আছে। আর বা আমাদের প্রতিবেশী ভারতে হ্যাঁ। দেখেন, সেখানে কংগ্রেস তো বিজেপি, এই তারপরে এই অন্যান্য দল দ্বিদলীয় তো রয়ে গেছে রাজনীতিটা, এখানে। দ্বিদলীয় রাজনীতি ধারা এবং শান্তির রাজনীতির ধারা কিন্তু সূচিত হওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু 2004 সালের গ্রেনেড হামলা, 75-এর ক্ষত আওয়ামী লীগ ভুলে কিন্তু বিএনপির সাথে কাজ করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিল, যে আচ্ছা 75-এ যা ঘটছে সেটা, রাজনীতি করতে হলে, টিকে থাকতে হলে বা দেশ টিকে রাখতে হলে আমাদেরকে এগুলি থেকে ভুলে যেতে হবে। কিন্তু 2004 সালের ঘটনা তো আপনি ভুলতে পারবেন না। 2004 সালে যেই ঘটনা হয়েছিল, এখন আমরা বললাম, সুপ্রিম কোর্ট বলল যে তারেক জিয়ার কোনো দোষ নাই, এমুকের দোষ নাই, সব নির্দোষ, খালাস। মানে ওই দিন কিছুই ঘটে নাই তাইলে? 10 টাকা অস্ত্র বাংলাদেশে আসে নাই। আজকে যে আমেরিকার উইকিলিক্স যেসব তাদের রিপোর্টগুলি রিলিজ করলো, সেখানে তো এই গ্রেনেড হামলার কথা পরিষ্কার বলা আছে, কার নির্দেশে হয়েছে। আপনি কি এটা মুছে ফেলতে পারবেন? হ্যাঁ, তারপরে যে রিসেন্টলি যে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে আপনি এটা দেখছেন মনে হয়, যে স্টেট জি। ডিপার্টমেন্ট থেকে যে হিউম্যান রাইটস যে রিপোর্টটা বেরিলো, এলন ইউনুস আমল, দ্যাট ইজ তো কত 12-13 মাস, মানে এই 12-13 মাসেই প্রায় 10,000 মানে 9,000 সামথিং, 10,000-এর মতো ঘটনা বাংলাদেশে ঘটছে। মানে বিভিন্ন ধরনের মত থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর আক্রমণ, প্রতিপক্ষ রাজনৈতিকবিদদের দের উপর আক্রমণ, এই ধরনের আক্রমণের ঘটনাগুলি নিয়েই তো মানবাধিকার সংস্থাগুলি রিপোর্ট করছে। যাই হোক, এটা আপনি জানেন, কিন্তু আমি মেইন প্রশ্ন যেটা আপনি আরেকটা করতে চাই সেটা হলো, ধরেন, ধরা যাক হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যালও না, এখন তো সব বলছে তারা ইলেকশন হবে, ইলেকশন কমিশন রোড ম্যাপ ঘোষণা করছে। ধরা যাক ইলেকশন হইলো উইদাউট আওয়ামী লীগ, আওয়ামী লীগের ব্যাপারটা তো এখন আসছেই না, অন্তত এই গ্রুপের কাছে না। আন্তর্জাতিক প্রেশার ভবিষ্যতে আসবে কি আসবে না সেটা পরে দেখা যাবে। উইদাউট আওয়ামী লীগের যে ইলেকশনের পরে যে সরকার আসতে পারে, যার সিনারিওটা কেমন হইতে পারে আপনি কিন্তু একটু আংশিক বলছেন। ধরেন বিএনপি ওদেরকে কিছু সিট টিট দিয়ে এটি একটা আসবে, আসার পরে কিন্তু আন্তর্জাতিকভাবে বিএনপি, আওয়ামী লীগ, না বিএনপি না সরি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, তারা যদি এই নির্বাচনে না থাকে, আজকে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিকভাবেও যে মানে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন, তাহলে কি এত বড় একটি দলকে বাইরে রেখে, এতগুলি গ্রুপকে বাইরে রেখে, জাতীয় পার্টি এরশাদের দল তো আর একেবারে ছোট দল না, ওদেরকে বাইরে রেখে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু গ্রহণ করবে? এই প্রশ্নগুলি উঠবে, এই প্রশ্নগুলি উঠবে, শুধু না, এই প্রশ্নগুলি কিন্তু ইতিমধ্যেই উঠছে। এই প্রশ্নগুলি ইতিমধ্যেই উঠছে এবং
অনেকে মনে করেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এমনও হতে পারে শেষ মুহূর্তে যে আন্তর্জাতিক চাপের মুখেই এই সরকার বাধ্য হবে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে। দ্যাট ইজ, যে নিষেধাজ্ঞাটা কার্যক্রমের উপর দেওয়া হয়েছে এটা এটা তো উইথড্র করবে। অস্থায়ী স্থগিত। হ্যাঁ, তো অস্থায়ী এটা যদি উইথড্র করে, তাহলে আওয়ামী লীগের পক্ষে লোকজন আপনার সব লোক তো নামতে হবে এমন কথা নাই। তো যারা বাইরে আছে তারা দেশে আসবে, আসলে হয়তো অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে জেলে থেকে নির্বাচন করবে, পরিবেশ তৈরি হবে। এখন যেরকম পরিবেশ বা যেসব কথাবার্তা এই বাচ্চা, এই চিলড্রেন্স পার্টি বলে বা অন্যান্যরা বলে টকশো টকশুতে, তারা তো বলে এরকম মনে হয় যে এটা এই ভয়াবহ। এইসব কথা শুনলে মানে শুক্রে শুক্রে 8 দিন হয় নাই জন্ম হয়েছে, তাদের কথাবার্তা শুনলে আর আওয়ামী লীগের লোকজন বা এই বঙ্গবন্ধু যতদিন জেল খাটছে, তত তত মাস তো তোরা এই চোখ নাকি ফুটে নাই। তো তোরা কথা যে বলস, এবং ইদানিং এই বঙ্গবন্ধুকে সমালোচনা করা, এই যে 32 নম্বর ভাঙার পর তো দেখছি একবারে পিচ্ছি ছেলেরা, তারা তো বঙ্গবন্ধুকে দেখেও নাই, বঙ্গবন্ধুর সময়টাও দেখে নাই। তো তাদের আলোচনায় শেখ হাসিনা থাকতে পারে, কারণ তারা শেখ হাসিনার শাসন আমল পর্যন্ত ছিল, দেখছে, শেখ হাসিনার সাথে তাদের বৈরিতা তারা ছিল। ওইটাই দেখছে এই হ্যাঁ, 15 বছর, তাইলে তারা শেখ 15 হাসিনার বছরের যত জন্য। সমালোচনা করার করুক, কারণ শেখ হাসিনার যে সমালোচনা করার জন্য কিছু অস্ত্র তাদের এই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা মাফিয়া। এই কথাগুলি বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে ব্র্যান্ডিং করার জন্য কত কত কোটি টাকা খরচ হয়েছে, কত কত কোটি ডলার খরচ হয়েছে, তার কিছু তো আমরা জানি। এটা তো এমনি এমনি এই শব্দগুলি আসে নাই। এই শব্দগুলি তো শেখ হাসিনার নামের আগে লাগানোর জন্য অনেক তেল পানি পুরানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, পুরানো হয়েছে, ঘটনার চক্রে শেখ হাসিনা বিদায় হয়ে গেছেন, কিন্তু এই অর্থ তো এটা না যে আপনি একবার আওয়ামী লীগের এই কোটি কোটি সমর্থক নেতা কর্মীকে আপনি সমুদ্রে ফেলে দিতে পারবেন, পারবেন না তো আপনি, জেলে পুরেও রাখতে পারবেন না। এরা যখন ঐক্যবদ্ধ হবে, এবং এই অনেকে বলেন যে, কথাটা আমি এভাবে বলা কি ঠিক হবে জানি না, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন, শেখ হাসিনা আর কোথায় যেতে পারতেন আমাকে বলেন তো ওই সময়ে? শেখ হাসিনা যেতে চান নাই। শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত চাচ্ছিলেন কোনোভাবে তাদের সাথে সমঝোতা করে, দরকার হলে পদত্যাগ করে উনি গোপালগঞ্জে চলে যাবেন, এরকম কথাও উনি বলছেন। তারপরে শেখ হাসিনা ভারতে গেছেন, ভারতই তো যাওয়ার পথ, এছাড়া তো অন্য কোনো পথ নাই। উনি কি পাকিস্তান যাবেন? উনি তো পাকিস্তান যাওয়ার কোনো সুযোগ নাই, আর পাকিস্তান তো উনি যাবেন না। যারা পাকিস্তান যাওয়ার কথা ছিল, উনি উনি লন্ডন যাওয়ার চেষ্টা করছিলেন বা হ্যাঁ লন্ডন যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওই সময় তো লন্ডন যাওয়ার সুযোগ ছিল না তার। ইতিমধ্যেই তার বিরুদ্ধে এমন প্রপাগান্ডা হয়েছিল, এবং উনি লন্ডন যেতে তো ওনার জীবন বাঁচানোর জন্য বা নিজেকে সুরক্ষার জন্য তাকে তো ভারত যাওয়ার, এবং এগুলির যদি একটু মানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়, শেখ হাসিনা কি ভাড়া করা এই হেলিকপ্টার নিয়ে ভারতে গেছেন? হ্যাঁ, কিভাবে গেছেন? আমাদের আর্মিরা বাংলা যে আছে, কিন্তু আমি আর্মিদের ব্যাপারে একটা কথা আপনাকে বলতে চাই। এই যে যে পোলাপানগুলি আর্মিকে এই ধরনের গালিগালাজ, বা এই যে ব্যারিস্টার ফুহাদ, এই যে যেটা এবি পার্টি, যে মানে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া, আপনি এগুলি চিন্তা করতে পারেন? এবং আর্মি নীরব, আর্মি কি আমাদের মেরুদণ্ডহীন এখন? কিন্তু আমরা তো জানি যে শোনেন আমাদের দেশপ্রেমিক আর্মি। দাদা, শুনেন আমি একটা কথা বলি আপনাকে। একটা জিনিস এদেশের মানুষ শিখে গেছে, সেটা হচ্ছে, আপনার মনে আছে আওয়ামী লীগ এটা 2013 সালে যে ওই ইয়ে হেফাজতের মিটিংটা ভন্ডুল করে দিছিল? আচ্ছা আমাকে বলেন, আপনি যদি আওয়ামী লীগের সময়ের প্রধানমন্ত্রী হইতেন, এইরকম সারা দেশের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এসে পুরো শহর একবারে অচল করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, আপনি কি করতেন? আত্মসমর্পণ করতেন, না আপনি তাদেরকে উৎখাত করতেন? কোনটা করতেন? সেটাই, প্রতিপক্ষকে আমি সরকারে আছি, আমাকে আমি আমার কাছে দাবি দেওয়া কেউ জানাতে পারে, আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কিন্তু আমাকে উৎখাত করার জন্য নামে যদি একবারে মানে কি পয়েন্ট ইনস্টলেশন, মানে বাংলাদেশ ব্যাংক হলো মানে অতিরিক্ত সংরক্ষিত এলাকা, সেই বাংলাদেশ ব্যাংক সহ সারা রাজধানী তারা অকুপাই করে ফেলছে, তখন ওই সরকারটির কি করার ছিল? তারা তখন সাউন্ড গ্রেনেড ইউজ করছে, এবং যারা সারা দেশের মাদ্রাসা টাদ্রাসা থেকে আসছিল, বিভিন্ন এতিমখানা থেকে এসেছিল, তারা সব এই সাউন্ডে পালাই গেছে। তখন একবারে এই আজকের যে আমাদের আমার দেশ সব কিছু পত্রিকা, যারা আওয়ামী বিরোধী পত্রিকা এবং এনজিও, তখন লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে মেরে ট্রাক ভরে নিয়ে গেছে এরকম বলছে। কিন্তু একটা মানুষকে যদি আপনি মেরে ফেলেন, তাইলে তার তো এটা
পরিচিতির জায়গা থাকবে, তাকে বলবেন এটা ভুরুঙ্গমারির আব্দুর রশিদের ছেলে আব্দুল হাফিজ মারা গেছে এখানে। এটা সরকার কি লুকাইতে পারবে? এটা স্থানীয়ভাবে ওই থানা জানবে, মিডিয়া জানবে সব। সেখানে হতাহতের ঘটনা কত হয়েছিল, কজন মরছিল জানি না, 60-65 জন মারা গেছে এরকম একটা সম্ভবত এরকমই কথা ছিল। শোনা কিন্তু গেছিল। এই হাজার হাজার কিন্তু ওই 2013-12 সাল থেকে চলে আসছে যে এই শাপলা চত্বরে হাজার হাজার মেরে ফেলছে। এইবার আপনার 14,000 মেরে ফেলছে, 1400 মেরে ফেলছে। জাতিসংঘ রিপোর্ট দিছে, ইউনূস সাহেব বলছে প্রায় 1,000। আবার সরকারি আরেকটা রিপোর্টে আছে 800। কোনটা সত্য? আচ্ছা, আপনি একটা ভালো কথা বলছেন। এই যে ওরা যে জাতিসংঘের বলছে, জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘ কি তখন ওখানে ছিল? না, জাতিসংঘের রিপোর্টে আমরা সেটা ধার্য ধরে ধরে নিব কি কারণে? কারণ কারণ ওই জাতিসংঘ হয়তো জাতিসংঘ। জাতিসংঘ হুম। জাতিসংঘের এই রিপোর্টটি ইউনূস সাহেবের ফরমাইশি রিপোর্ট বলে অনেকে বলেন। না, অ্যাবসলুটলি সেই আচ্ছা, কথাটাই কেন বলতে বলি চাচ্ছি, আপনাকে, যে মানে এই জাতিসংঘ তখন জাতিসংঘ ওখানে ছিল না। ডিসেম্বর মাস পর্যন্ত 3বার চিঠি দিয়ে জানাইছে যে তোমরা আমাদেরকে ইনফরমেশন দাও, হতাহতের খোঁজ খবর এবং তথ্য দাও। তারা দেয় নাই। যেই যেই জিনিসগুলো আপনি যদি ওই সময়ের পত্রপত্রিকা দেখেন, এনসিপির লোকজনের কথাও বলেন, আপনি এই যে উমামা ফাতিমা, তার ইন্টারভিউ আছে, সে বলছে এবং এটা আমি আরো অন্যান্য সোর্স থেকে জানি যে 3বার চিঠি দেওয়া হয়েছে সরকারকে যে তোমরা আমাকে তথ্য দাও। তারা তথ্য দিতে গড়িমসি করার পরে জাতিসংঘ একটা রিপোর্ট না না, করছে। আমি দীপু ভাই, আমি এই কথাটাই বলছি যে জাতিসংঘের রিপোর্টকে আমার গুরুত্ব, আমার দেশে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং এই অভ্যুত্থানের পরে কতজন মারা গেল, কতজন পঙ্গু হলো, কতজন আহত হলো, সেই রিপোর্ট তো দেশের সরকার দেবে। এবং এই সরকার, এটা সরকারি রিপোর্ট যেটা হবে, আমরা এটাই ধরে নেব। সরকার যদি বলে 2,000 মারা গেছে, ঠিক আছে, 2,000 মারা গেছে। সরকার যদি বলে 1,400 বা 1,000 মারা গেছে, কিন্তু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘ, জাতিসংঘের জাতিসংঘ কি তখন এখানে রিপোর্ট কালেকশনের জন্য তখন ছিল? জাতিসংঘ কি জানে কতজন কোন গ্রামে কতজন, এই যে আপনি বললেন না, অমুক না, না, গ্রামের অমুকের ছেলে এইভাবে মারা গেছে, তো এই রিপোর্ট জাতিসংঘ পাবে কোত্থেকে? এটা তাদের প্রোভাইড করতে হয়েছে। তারাই প্রোভাইড করছে। কিন্তু হ্যাঁ, তারা তারাই প্রোভাইড প্রোভাইড করার করছে, পরে, কি জাতিসংঘের রিপোর্ট বলে বলে ভয় দেখানো? এটা কি না, না, বাংলা এটা ভয় দেখানো রিপোর্ট মানে এমন? এইটাকে আদালতে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তো এটা হুম। আদালতে গেলে তো টিকবে না। এটা টিকবে না কেন আপনাকে বলি। দেখেন, এই নেতারা সব বক্তৃতা বিবৃতিতে বলছে 2,1400 মারা গেছে। ইউনূস সাহেব বলছে এটি একটি সাংবিধানিক সরকার। এরকম ভাষণ দিয়ে জাতীয় সংসদের সামনে বৃষ্টি ভেজার সময় বলছেন যে প্রায় 1,000 মারা গেছে। 1,000-এর কথা বলছে। জাতিসংঘের যে রিপোর্ট, এটাকে নাল এন্ড ভয়েড করা হইলো। জাতিসংঘ বলছে 1,400, উনি বললেন প্রায় 1,000। প্রায় 1,000 মানেটা কি? 900 মানুষ কতজন মারা গেছে। বলছেন? আপনি 1 বছর ধরে ক্ষমতায়, 1 বছর পরে প্রায় বলতে তো আপনি পারেন না। আপনি সুনির্দিষ্ট বলবেন 9,999 জন, 9,901 জন। এখন সুনির্দিষ্ট হইতে এখন হবে। বুঝেন তারা কি ধরনের সংস্কার চায়। এটা কি হওয়া দরকার ছিল আপনাকে বলি। শেখ হাসিনা যখন এটি ছাত্রদের আন্দোলনে যখন কিলিং টিলিং হয়ে গেল, তখন শেখ হাসিনা কিন্তু একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছিল। আপনার মনে থাকার কথা। এগুলো চাপা পড়ে গেছে। এবং আবু সাইদের বাবাকে মানে ডেকে এনে তাকে পয়সা খেতে হুম। তাকে পয়সাও দিছিল, কিন্তু জানেন কিনা আমি জানি না। আমি জানি না ওটা দিয়ে ইয়ে হ্যাঁ। করে নেই। হুম। আমি সেটাই বলতেছি আপনাকে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর ওনার উচিত ছিল বিচার বিভাগকে ব্যবহার করে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে শহীদের সংখ্যা, আহতের সংখ্যা সব পুঙ্খানুপুঙ্খভাবে এই একটি নিরূপণ করা। সরকারি গেজেট আসা কারণ উচিত সরকার ছিল। শুধু এটুকু বলছে ওইখানে যারা শহীদ হয়েছে তাদের 30 লক্ষ টাকা করে দেওয়া হবে, যারা মানে আহত হয়েছে তাদেরকে 5 লাখ করে টাকা দেওয়া হবে। আরে ভাই, টাকা তো আপনার না, টাকা তো জনগণের। তা আপনি তো প্রথম কাজ করবেন যে সত্যি সত্যি কারা শহীদ হয়েছে। সত্যি সত্যি দেখা গেল যে ওই সময় কেউ বিদেশে যাইতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে, তার পরিবার এসে বলতেছে যে আমার ছেলে শহীদ হয়েছে এখানে। কোথায় লাশ? পোস্টমর্টেম হয় নাই, কিচ্ছু হয় নাই। একটি ফৌজদারি যে কোনো কার্যবিধি করতে গেলে একজন মৃত মানুষের প্রথম কাজ হলো তার সুরতহাল রিপোর্ট করতে হয়, তারপর তার পোস্টমর্টেম করতে হয়। পোস্টমর্টেমের পরে এটা নিয়ে তদন্ত হয়। এগুলির কোনো বালাই নাই। মানে সংখ্যা বলে বলে বাড়ানো। এবং এই যে মৃত্যু, এখন উপদেষ্টায় একজন বলতেছেন যে এখানে 200-র মতো লোক ছিল যাদের হাতে ছিল স্নাইপার রাইফেল, যেটা 7.62 বুলেট, ন্যাটোর আর্মস যেটা। এবং হ্যাঁ, যেগুলি 170 থেকে যেগুলি একটা বাংলাদেশের আর্মির হসপিটালে কাছে, পুলিশের কাছে ছিল না। নাই। একটি দেখলাম। হসপিটালে 170 জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল যারা মারা গেছে, যাদের খুলি উড়ে গেছিল। এখন পুলিশের যে অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রে
খুলি উড়ে যাওয়ার কোনো ইয়ে নাই। শুধুমাত্র 7.62 এই স্নাইপার রাইফেল, যেটার সামনে একটা আপনার কি বলে এটাকে, ওই যে যে দিক বাইনোকুলার লাগানো থাকে, রাইট। বাইনোকুলার। এই হ্যাঁ, বাইনোকুলারের ভিতরে যার হাতে ট্রিগার, উনি যদি বাইনোকুলারের ভিতরে আমার কপাল দেখতে পান, তখন ট্রিগারে হাত দিলে ঠিক আমার কপালে যে গুলি লাগবে। যেই রকম মানে নিশানা করে পুলিশের পক্ষে কাউরে মারা সম্ভব না। এটি এগুলো কেন হয়েছে? আমরা অনেকগুলি ভিডিও দেখছি যে সেনাবাহিনীর মাঝখান দিয়ে একজন দাড়িওয়ালা লোক, পাঞ্জাবি পাঞ্জাবি পরা, একটা বড় গান নিয়ে, একটা অস্ত্র নিয়ে যাচ্ছে। আমাদের কাছে আমরা স্তম্ভিত হয়েছে যে সেনাবাহিনীর লোকের মাঝখান দিয়ে এরকম একটা লোক যেতে পারে না। তারপরে বুরকা পরা মানুষের কাছে আমরা স্নাইপার রাইফেল দেখছি। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনার উপরে এসব রাইফেল ফিট করে রাখা হয়েছে, যেটা ব্রিগেডিয়ার শাখাও 2-3 দিন আগে একটা আন্তর্জাতিক সংস্থার সামনে বলছে যে আমি শাহিন কলেজ পার হয়ে যখন যাই, তখন আমাকে একটা গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়ে বললো, স্যার আপনি তো যেখানে যাচ্ছেন, আপনি আর 1 ফুট আগাবেন না, আপনি কিন্তু স্নাইপারের ইয়ার ভিতরে চলে যাচ্ছেন, আপনি কিন্তু আপনাদের কিন্তু রক্ষা করা যাবে না, আপনি স্নাইপারের এই পেরিফেরির ভিতরে চলে যাচ্ছেন, মানে আপনি আরেকটু আগাইলে আপনার উপরে গুলি পড়বে কিন্তু। তাদের 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 একটা হ্যাঁ। ডেজিগনেটেড এরিয়া তো ছিল। তো তো এই এই কথাটাই এই একজন উপদেষ্টা, যিনি এখন এই সরকারের উপদেষ্টা, এবং উনি কিন্তু প্রকাশ্যে জনসভায় দেশি বিদেশিদের সামনে বলেছেন। এবং এই কথা বলার কারণে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনাকে সরাইও দেওয়া হয়েছিল আগে থেকে। কিন্তু যেহেতু যারা ডাক্তাররা ইয়ে করছে এবং সবাই বলছে যে যে বুলেটগুলি পাওয়া গেছে, অধিকাংশ বুলেটগুলি 7.62, তাহলে এই স্নাইপার রাইফেলের কারণে তারা মারা গেছে। এই অস্ত্র তো পুলিশ ব্যবহার করে নাই, কারা ব্যবহার করছে? এটা তো বের আচ্ছা, করতে এই হবে। এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, মানে এটা ঠিক আছে, এই যে পয়েন্ট, কারণ এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে, যার যে কারণে বেচারা ছিল প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর তাকে সরিয়ে দিয়ে তাকে বস্ত্র উপদেষ্টা করা হয়েছে, সেটা মানে অনেক ঘটনা ঘটছে। আমরা একটা অন্য প্রসঙ্গে আসবো। তো এই প্রেক্ষিতে যে জিনিসটা এখন আমি বলতে চাচ্ছি, যে সেটি যে দেশের এই যে মব সন্ত্রাস, মবতন্ত্র এগুলির পরে দেশের মানুষ কিন্তু অতিষ্ঠ। দ্রব্যমূল্যের দাম কিন্তু এখন অনেক বেশি, ধরাছোঁয়ার বাইরে। ইকোনমি অনেকটা স্থবির। তারপরে মানুষের মানে নিরাপত্তার অভাব, এটা সবচেয়ে বড়। আপনি জানেন কিনা জানেন না, আমি তো গ্রামের ছেলেই ছিলাম এক সময়, পরে না ঢাকা আসছি, কিন্তু আমরা দেখেছি যে প্রত্যন্ত অঞ্চল মানুষ এখনো বলে যে রাতে ঘুমাইতে পারে না, টেনশন কখন কি হয়। সেটা শুধু সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার না, সংখ্যালঘু তো বটেই, তারা যেহেতু দুর্বল, তাদের তাদের একটু ভয়ভীতি আতঙ্কটা একটু বেশি, বেশি। যেটা হয়েছে অনেক ঘটনা, তাই না? কিন্তু এটা আমি একেবারে সংখ্যালঘু সংখ্যাগুরুর কথা বলছি না। দেশের মানুষে নিরাপত্তার অনেক অভাব। এমনকি বাগেরহাট, বাগেরহাটটা একেবারে খুলনাতে একেবারে ওই দিকে। বাগেরহাট থেকে একজন লোক আসলো ওই দিন, আমার সঙ্গে কথা হইতেছিল, বললো যে রাত্রে আমরা পালাক্রমে পাহারা দিয়ে ঘুমাইতে হয়। বুঝছেন, ওই ভদ্রলোক কিন্তু হিন্দু না। সে বললো যে আমরা হিন্দু মুসলিম একই গ্রামে, কিন্তু পুরা গ্রামকে আমরা পাহারা দিতে হলে আমরা হিন্দু মুসলিম মিলেই পালাক্রমে ওই 6 ঘন্টা তারা 6 ঘন্টা ওরা, এরকম ভাবে রাত্রকে ভাগ করে নিয়ে তারা পাহারা দেয়। এই পরিস্থিতিতে মানুষ কিন্তু এখন অসহায়। আমি আমার আমার প্রশ্নটা হলো আপনার কাছে, সেটা হলো যে এখন কিন্তু মানুষ বলে যে আগেই ভালো ছিলাম, বা অনেকেই বলে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। এটা কিন্তু ঢাকায় টকশোতে অনেক টকশোর ইয়ারাও বলে যে জনপ্রিয়তা আওয়ামী লীগের বাড়ছে। আর সাধারণ মানুষ বলে, আমরা বলি না ব্রিটিশ আমল ভালো ছিল, পরে বলি যে পাকিস্তান আমলই ভালো ছিল। এটা সেন্সটা পলিটিক্যাল না, সেটা হলো যে আপনি কতটুকু আপনার চাহিদাকে আপনি করতে গ্রেপ করতে পারতেছেন। যখন তখন চাউলের দাম ছিল 1 টাকা শের, এখন হয়তো চাউলের দাম হইলো গিয়ে আপনার 35 টাকা। তো এই সেন্সে একজন বলতেই পারে পাকিস্তান ভালো ছিল, ব্রিটিশ আমল হয়তো 4 আনা ছিল, তো ব্রিটিশ আমল আরো ভালো ছিল। তো এই প্রেক্ষিতে আপনি কি বলবেন, যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে বা আগেই ভালো ছিলাম? এটা একটা চমৎকার প্রশ্ন করছেন। এই প্রশ্নটা এই মুহূর্তে খুব ভাইটাল। এই কারণে ভাইটাল কোশ্চেন যে যখন কেউ অত্যাচারিত হয়, মজলুমের পক্ষে কিন্তু মানুষ থাকে। এখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, মানুষের এরকম একটা ধারণা করছে যে আওয়ামী লীগকে যেভাবে যেই কথা বলে তখন করা হয়েছে, আজকে বলা হয়েছে কোটা, কালকে বলা হয়েছে এইটা, এবং এই বলে ছাত্ররা এবং সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে। তার পাশাপাশি সাধারণ মানুষকেও তারা এইসব ভুল তথ্য দিয়ে নামাইছে। আজকে ধরেন যদি এনসিপি যা যা করছে এখন, এরকম কথা যদি বলতো যে আমরা ক্ষমতায় গেলে পরে হাসিনাকে সরাইয়া এই কাজ করব,
তাহলে তারা কি তাদেরকে কেউ বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে দিত? দিত না। তারা তো তখন নানান রকম ভাবে সাধারণ মানুষকে ভুল বুঝাইছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে ছাত্রদের ভুল বুঝাইছে, গার্জেনদের ভুল বুঝাইছে, মানুষকে নামাইছে অনেক মানুষকে। সরকারও নিষ্ক্রিয় ছিল, সরকারের ব্যর্থতা ছিল। এই ধরনের একটি আন্দোলন যেই জায়গা থেকে 300-400 মানুষের জমায়েত থেকে এই লাখ লাখ মানুষ হয়েছে, এই পর্যায়ে পর্যন্ত যেতে অনেকটা সময় লাগছে না? এই সময়ের ভিতরে প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করতে চাইছে, প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাইছে, দলের নেতারা কেউ এটারে পাত্তা দেয় নাই। না, আওয়ামী লীগ অহংকার তাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছিল। আমি ওই প্রসঙ্গে আসছি, আপনাকে হুম, বলবো। আমি আপনি সেটাই বলুন। করছি। তো হুম। সেই কারণে তারা, যে ঘটনাটা হয়েছে 5 তারিখ পর্যন্ত যারা আন্দোলন করছে, 5 তারিখের আগের দিন রাত পর্যন্ত তারা জানতো যে এই এই তারা তাদের আন্দোলন সাকসেসফুল হবে না। সরকারও জানতো না যে 5 তারিখ তাদের চলে যেতে হবে। যাই হোক, এমনই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছিল, যে প্রসঙ্গে আপনি বলছেন যে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, এই পুরো বিষয়টাই হয়েছিল এই ক্যান্টনমেন্টের একটা মিটিং এর কারণে। এই মিটিংগুলি, যে মিটিংটা হয়েছে, এই ধরনের মিটিং এর কোনো তথ্য কোনো সংবাদপত্রে এর আগে প্রকাশ হয় নাই, কোনো যোগাযোগ, ওই সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোন সময় আগে প্রকাশ হতো না। এখন সেনাবাহিনীর ভিতরে অনেক লোকজন আছে যারা এন্টি আওয়ামী লীগ ছিল। তারা এই সব খবর, এই সেনা প্রধানের যে দরবার হয়, সেই দরবারের খবর কিন্তু সংবাদপত্রের উপযোগ্য কোনো বিষয় হয় না, কোন সময় কোন প্রেস রিলিজ দেওয়া হয় না, কোনো তথ্য সেখান থেকে লিক হয় না। ওইখান থেকে ওই তথ্যগুলি বের করে সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, যে সেনাবাহিনীর মধ্যে জুনিয়র অফিসাররা বলে দিচ্ছে যে তারা এই আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না। আন্দোলন কিন্তু তখন একদিকে মানে মুভ করছে। আর যাই হোক, এগুলি অনেক বড় বিষয়। আপনি যে প্রসঙ্গটা বলছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, এটা বাড়াটা খুবই স্বাভাবিক। যারা অত্যাচারিত হয় তাদের পক্ষেই মানুষের ইয়ে যায়। আর শেখ হাসিনার যে কথাটা আপনি বললাম, কুদ্দুস বয়াতির কথা দিয়ে শুরু করলাম, 15 মাসে, আরে 11-12 মাসে বা 13 মাসে মানুষ যা দেখছে, পুরো গোটা 15 বছরেও কিন্তু মানুষ, বা 16 বছর শেখ হাসিনার শাসন আমলেও এইরকম এত সন্ত্রাস, এত নৈরাজ্য দেখে নাই। মানুষ আশা করেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা বলা হচ্ছে তার অনেক অপপ্রচারও মানুষ সত্য হিসেবে ধরে নিয়েছিল। এবং মানুষ ধারণা করেছিল যদি আওয়ামী লীগের পরে এইরকম ডক্টর ইউনূস সাহেবের মতো মহামানব বা আরো অন্য আরো উঁচু মাপের মহামানব আসে, তাহলে এই দেশে দুধের নহর বইবে, এই দেশে চাউলের দাম কমে যাবে, মাংসের দাম কমে যাবে, মাছের নিত্য প্রয়োজনীয় সবকিছু মানুষের নাগালে চলে আসবে, এরকম মানুষ মনে করছে। ওই শাসনকে অনেক ভালো একটা শাসন তারা উপহার দেবে। কিন্তু এই 12-13 মাসে এটা প্রমাণ হয়ে গেছে যে এই সরকারটির পক্ষে, নির্বাচনের প্রসঙ্গ আমি বাদ দিলাম, এই মানুষের যে সাধারণ যে জায়গাগুলি মানুষের গায়ে লাগে, চালের দাম, নিরাপত্তা, তারপর আপনার রাস্তাঘাটে এই যানজট, আরো যে বিষয়গুলি মানুষকে প্রতিদিন বিব্রত করে, এই জিনিসগুলি দেখে মানুষ বুঝে গেছে যে এই সরকারের পক্ষে এর কোনোটাই কন্ট্রোল করা সম্ভব না। অর্থনীতির কথা আপনি বললেন, দেশে যদি এরকম অরাজক পরিস্থিতি হয়, তাহলে দেশের ভিতরে যাদের পুঁজিপতি তারাও সেই পুঁজিকে সংরক্ষিত করে রাখার চেষ্টা করে, বিদেশি বিনিয়োগও দেশে আসে না। এবং একটা কথা ইদানিং খুব চালু হচ্ছে, যেটা সেটা হচ্ছে আপনার যে রিজার্ভ বাড়তেছে আমাদের। রিজার্ভটা কেন রাখা হয়? রিজার্ভ হলো রাখা হয় আমদানি করার জন্য, আমদানি ব্যয় মেটানোর জন্য। রিজার্ভ রাখা হয় দেশের উন্নয়নে বিনিয়োগ করার জন্য। রিজার্ভ থাকে আপনার বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে। হ্যাঁ, এই সরকারের, আমি আমার যতটুকু সোর্স জানি, এই সরকার বিদেশি ঋণ টিনের ক্ষেত্রে ঠিকই আছে। শেখ হাসিনার সময় কিন্তু কোনো ক্ষেত্রে বিদেশি ঋণ পরিশোধ করার ক্ষেত্রে খেলাপি হয় নাই ওই সরকার। তারা সেটা ধারাবাহিকভাবে ঠিক রেখেছিল। এই সরকারও সেটা সেইভাবেই করছে। রিজার্ভ এখন যে বাড়ছে, এইটার কারণ হচ্ছে আমদানি হচ্ছে কম, এবং মূলধনী যে যন্ত্রপাতি আনা হয় ইন্ডাস্ট্রিগুলিতে, এই ক্ষেত্রে অনেক টাকা বাইরে যেত, সেই টাকাটা ডলার হিসেবে বাইরে, এই কারণে ডোমেস্টিক বিজনেস অর্থ, থেকে ইন্টারন্যাশনাল বিজনেস অনেকটা স্থবির এই হ্যাঁ, কারণে, কারণ যে তো যাচ্ছেন না এলসি তে পয়সা। ওপেন হচ্ছে না। তো সেই কারণে রিজার্ভ তো কম, মানে স্থিতি বাড়তে পারে, এবং বৈদেশিক যে না, ওটা আরেকটা কারণে যে আমি আপনি ওইটার একটা কারণ, কারণটা হলো যে আমরা যারা প্রবাসী থাকি, আমাদের যে রেমিটেন্স, এখন তো রেমিটেন্স যাচ্ছে প্রচুর। রেমিটেন্স যায়, কিন্তু এখন রেমিটেন্স এই যে আপনি বললেন যে এখন তো রেমিটেন্স আমরা দিচ্ছি কিন্তু এটা তো বেরোচ্ছে না ওইখানে, না, ওইখানেই স্তূপ ওইটা হচ্ছে। এসে। রাইট। এবং এটা এটা এটার জন্য হইতেই পারে তাই। হ্যাঁ, আমি ওইটার জন্য বাসা, আমি সেইটা নিয়েও বলতে চাই না, আমরা অর্থনীতিবিদ না। আমরা ওই আদার ব্যাপারে জাহাজের খবর দরকার, আমরা রাজনীতির কম বেশি
বুঝতে পারি, রাজনীতি সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া আছে। আমরা ছাত্র রাজনীতি করেছি, অন্যান্য প্রফেশনাল ইউনিয়ন করেছি, আমরা ছাত্র রাজনীতিকে একটু কাছে থেকে দেখার অভ্যাস আমাদের আছে বা সুযোগ ছিল। আমরা সেটা নিয়ে কম বেশি কথা বলতে পারি, অর্থনীতি আমাদের বিষয় না। তারপর আমরা বলতে পারি যে অর্থনীতি মোটামুটি ভাবে একটা জায়গায় আছে, একবারে খাদের কিনারায় আছে বলতে পারেন আপনি। তা যাই হোক, সেটার ব্যাপারটা বড় যে জটিলতা, যে সংকট তৈরি হচ্ছে, সেটা হলো রাজনৈতিক সংকট। এই সংকট তৈরি হচ্ছে এই সরকারের নিষ্পৃহতার কারণে, অথবা অন্য কোনো বুদ্ধিদাতার বুদ্ধি শুনছেন বলে। যেখানে একটা জটিলতা লেগে থাকলে কেউ কেউ ওনার পরিষদে আছে যে এইরকম এত আরামদায়ক চেয়ার, কোনো কিছু করতে হয় না, যার নিজের ব্যবসা বাণিজ্য করা আছে, গাড়ি প্রটোকল সব পাচ্ছি। তারপরে শুধুমাত্র হট চেয়ারে আছেন ডক্টর ইউনূস সাহেব, কারণ চাপ তো তার উপরেই যায় সরকার প্রধান হিসেবে। আর বাকি যে উনি 21 জন ইয়ে নিছেন, তাদের অনেকে আছেন, তাদেরকে আপনি 10 দিন, 15 দিন, 20 দিনে টেলিভিশনে দেখবেন না, তাদের পত্রিকায় কোনো কথা নাই, তারা কোথায় আছে, মন্ত্রণালয়ে কখন যাচ্ছে যাচ্ছে না কিচ্ছু জানতে পারে না। তারা তাদের ধান্দা বান্দা নিয়ে খুব ব্যস্ত আছে, এবং এই জিনিসগুলি খুব ভালো চলতেছে এখন। এরপরে আরো বিদেশ থেকে কিছু আমদানি করা হইলো হ্যাঁ, লোকজন, তো না না, যেমন আমদানি করা হলো কি হলো, আলী যে রিয়াজ এই বা প্রসঙ্গটা, খলিলুর এই রহমান। এই প্রসঙ্গটাই বলছিলাম। যে লোকগুলি গত 15-20 বছর দেশে বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের টাকায় আপনার লবিং করছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাইছে, এখন বাংলাদেশের সংস্কার করতে গেছে তারা, যারা বাংলাদেশের নাগরিকই না, যারা বাংলাদেশের রাজনীতিও করেন নাই, বাংলাদেশের রাজনীতির সম্বন্ধে ন্যূনতম এবং বাংলাদেশে যাদের থাকার ধারণা অবস্থায় নাই। তারা অনেক বিতর্কিত হয়েছিল, যে খলিলুর রহমানের কথাই বলুন। সেটাই। এই যে যে তো যাকে এখন তাদের হাতে এমন তরবারি তুলে দেওয়া হয়েছে যাতে করে যে কোনো সময় যে কোনো কারোর কল্লা কাটা যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশের জন্মের পরে কোনো দিন কোনো সরকার, এরশাদ সরকার, জিয়াউর রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, এই 53 বছরে কোনোদিন আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় কারো হাতে দেয় নাই, প্রধানমন্ত্রীর হাতে কালকে সবসময় আমি ছিল। একটা ভিডিওতে এটা বলছি কালকে। হ্যাঁ। দীপু ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার সাথে আরেকটি বিষয়ে কথা বলতে চাই। সেটা হলো সেটা সেই বিষয়টা বলি, যে আওয়ামী লীগের 15 বছরে আমরা তো ধরেন আজকে ইউনূসের সমালোচনা করতেছি, কারণ ইউনূসের যে যেটা আমরা আশা করছিলাম এই বিপ্লবের পরে সেটা আমরা পাচ্ছি না। এবং দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে শোচনীয় অবস্থা, সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা একটা অবস্থা। সেই প্রেক্ষিতে আজকে সরকারের আসলে ইউনূস সরকার চালায় না অন্য কেউ চালায়, এটাও কিন্তু অনেকের প্রশ্ন। ইউনূস সরকারের আপনি ভিতর বললেন, কয়টা সরকার আছে, কয়টা পাওয়ার হাউস আছে, ইউ এরকম নেভার কথা নো। হয়। আর্মির ভূমিকা অত্যন্ত রহস্যজনক। আমাদের যে আমরা বলি, আমরা সবসময় বলতাম যে, বা এখনো বলি, যে আমাদের দেশপ্রেমিক আর্মি আমাদের দেশের অতন্দ্র প্রহরী। বহির্শিক্ত শক্তির আক্রমণ থেকে যেমন আমাদেরকে রক্ষা করবে, তারা দেশের প্রাকৃতিক দুর্যোগেও তারা এগিয়ে আসে। সেনাবাহিনীর একটা ভীষণ সুনাম ছিল। কিন্তু এই সেনাবাহিনী এত মেরুদণ্ডহীন হতে পারে যে আমি বলবো এই সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব, আমরা মানে অক্ষত থাকবো। সেটা সেটাও তো একটা না না, পরিস্থিতি। এটা একটা পরিস্থিতি, এটা নিয়ে আমি 1 মিনিট একটু কথা বলি আপনাকে। আজকে যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী পেন্ডুলাম হচ্ছে জাতিসংঘে। আমাদের যে শান্তিরক্ষী মিশনে যে হাজার হাজার আর্মির লোকজন যায়, এই এই সিস্টেমটা কন্টিনিউ করার জন্য একটা লোককে, একটা সৈনিককে 3-4 বছরের একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয়। তো এই পেন্ডুলামটা হচ্ছে জাতিসংঘে। এইখান থেকে যখন মানে বাটন টিপা হয়, তখন এটা ফাংশন করে বাংলাদেশে। যে তোমরা যদি বাংলাদেশে বাড়াবাড়ি করো, যেমন আমাদের 5 আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লবের সময় আর্মিকে ইনার্ট করা হয়েছে এইসব কথা বলে বলে, এটাও একটা অন্যতম আর্মিরাও কারণ। শঙ্কিত থাকে যে জাতিসংঘ মিশন হলো আর্মির একমাত্র বৈধভাবে ইনকাম করার একটা মানে হোয়াইট মানি ইনকাম করার ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে এই একটা মাইন্ডসেট এখানে কাজ করে। আর আচ্ছা, এখানে একটু এখন অ্যাড করি আমি। আপনার জি, ভেরি গুড প্রসঙ্গটা আপনি তুলছেন, অত্যন্ত মানে সমীচীন। কিন্তু আপনি কি এটা জানেন যে পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আর্মি শান্তি বাহিনীতে থাকবে, এর বেশি কিন্তু আর অনেক দেশ কিন্তু আসতেও চায় না। আপনি জানেন যে মানে আমাদের একটা অর্থনৈতিক সচ্ছলতার দিক বিবেচনা করে, যে গ্রামের একটা ছেলে যে আর্মিতে আছে বা পুলিশে আছে, সে যদি বাইরে আসে 2 বছর, তাকে ডলার পাবে, অনেক পয়সা পাবে, বাড়ি থেকে একটা বিল্ডিং করবে, একটা টিনের সোনের ঘর ছিল, একটা টিনের ঘর করবে। এই স্বপ্ন থাকতেই পারে। যে এইটা কিন্তু আমাদের আর্মি এবং পুলিশ বা এই যে ল এনফোর্সমেন্টের কিন্তু একটা বিশাল ইনকাম বৈদেশিক মুদ্রার। এইটা
আপনি না, ঠিক বৈদেশিক মুদ্রা না, এটা হলো হোয়াইট মানি। আপনি পুলিশের, পুলিশের তো অন্য ইনকাম আছে, কিন্তু সেই টাকাটা তো হোয়াইট মানি না। একবার যদি কেউ মানে আপনার মিশনে আসে, তাহলে সে যে আমি হোয়াইট সেটাই মানিটা বলছি, পায়। সেটা তো আমাদের হ্যাঁ, দেশ আসে তো বৈদেশিক মুদ্রা সেটাই। এটা। হ্যাঁ, সেটাই তো। এটা কিন্তু এটার জন্য। কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে কিন্তু যে পরিমাণ, বা আপনি এটা পরিসংখ্যানটা দেখতে পারবেন, গুগল সার্চ করলেই পাবেন যে বাংলাদেশের যে সাইজ, এই সাইজের, এবং বাংলাদেশ যে ধরনের মেম্বার জাতিসংঘের, সেই ক্যাটাগরিতে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশ, পৃথিবীতে প্রায় 200 দেশ, এত 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 শান্তি বাহিনীতে কিন্তু এত নাই কিন্তু। বাংলাদেশে এটা সবচেয়ে বেশি সাপ্লাই দেয়, কারণটা হলো এই অর্থনৈতিক ওই কারণটার জন্য। এবং এটাই এখন তাদের হাতে কি হয়ে দাঁড়াইছে, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কি না না, এখন। আপনাকে এটা বলি, এই হুম। শান্তিরক্ষী মিশন চালু হওয়ার আগে থেকে হুম। আপনি এটা, আপনি এটাও একটু ইয়ে দেখবেন, পাকিস্তানের এক ডিভিশন সৈন্য আছে সৌদি আরবে। সৌদি আরবের কিন্তু নিজস্ব সেনাবাহিনীর, পুলিশও যেটা, আছে। হুম। হ্যাঁ, পুলিশ হুম। সহ, এই হুম। পাকিস্তান থেকে। কারণ বিশ্বে একটা সময় ছিল পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সুনাম ছিল, সাহসী, এবং তাদের এই, সম্মুখ যুদ্ধে তারা বেটার। হ্যাঁ, তারা খুব ইয়ে ছিল। এক ডিভিশন সৈন্য ছিল পাকিস্তানের অর্থনৈতিক এই যে এই উন্নতির ক্ষেত্রেও এই এই পয়সাটা অনেক কাজ করতো। সেই দেখা দেখি আমাদের সেনাবাহিনী, পুলিশ, নেভি সবার মধ্যে এই জিনিসটা ঢুকছে, এবং এইটা জাতিসংঘ যেহেতু নিয়ন্ত্রণ করে, সেই কারণে বাংলাদেশে ওই ফুয়াদও বলতে পারে যে ক্যান্টনমেন্ট উড়াই দেবো, আপনার হাসনাত আবদুল্লাহ বলতে পারে এই এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। আমরা তো দেখছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবেন, এটা 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 ছিল না। সেনাবাহিনী এটা একেবারে এটা একটা ড্রিম, আলাদা এটা তো ইনস্টিটিউশন। চিন্তাই করা যায় না, এটা ড্রিম। এটা নিয়ে কেউ কথা বলে নাই কোন সময়, এবং সেনাবাহিনীও সেই দূরত্বটা রেখেছে। আপনি আজকে দেখেন, যেই সুযোগ বাংলাদেশে এই অগাস্ট মাসে বা জুলাই বিপ্লবের সময় হয়েছে, এইরকম সুযোগ আরো 20 বছর আগে যেসব সেনাবাহিনী প্রধানরা ছিল তাদের সময় হইলে তারা টুপ করে ক্ষমতায় বসে পড়তো। কিন্তু এই ক্ষমতায় বসার সাথে আর্মির টোটাল যে মেন্টালিটি, এট দ্য সেম টাইম মিশনের চিন্তা, এইসব মিলে যেই ডিনামিক্সটা আছে ওখানে, এটার ভিতরে যেই আভ্যন্তরীণ রাজনীতি আছে, এইটা না, এখন, এরপরে তাদের নিজস্ব, তাদের ভিতরে গন্ডগোল আছে, ভিতরেও গ্রুপিং আছে। অবশ্যই, আপনি কি মনে করেন সেখানে মুক্তিযুদ্ধের চেতনা এবং আবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও আছে। বিরোধী শক্তি আছে, হুম, রাজাকাররা আছে, সেখানে থাকবে হুম। না কেন? তো সেটা তো অবশ্যই সেটা হইতে পারে, তো কিন্তু এগুলি সামাল দিয়েই তো একটা বাহিনীকে একজন নেতৃত্ব দিতে হয়। সেই যে ক্ষেত্রে আমি সব কিছুর পরেও বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যারা কথা বলে, এই সেনাবাহিনী ছাড়া আর কোনো বিভাগ নাই, ছিল না যে বিভাগটা মানে বিতর্কের ঊর্ধ্বে রাখতাম আমরা। আমরা দুইটা জায়গাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতাম, সেটা হচ্ছে এই বিচার বিভাগ এবং বিচার এবং বিভাগকে, সেনাবাহিনী। তবে আমি সেনাবাহিনীকে। এখনো মনে করি সেনাবাহিনীতে অনেক ভালো অফিসাররা রয়েছে, অনেক দেশপ্রেমিক অফিসার রয়েছে। তারা, আমার আমার একটা ধারণা যে আমাদের সেনাবাহিনী এখনো বেটার। সীমাবদ্ধটুকু যেটা, সেটা আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, সীমাবদ্ধগুলি এইখানেই আমাদের এর সীমাবদ্ধতা। এবং সেনাবাহিনী এই কারণেই ধৈর্য, এবং যে আমার তো ধারণা যে 5 আগস্টের পরে সেনাবাহিনী যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিছে, এটা কিন্তু আমাদের আর্মির ইতিহাসে কিন্তু এরকম ঘটনা ঘটে না। না, এই যে আগে কখনো এরকম হয় নাই, এ এত হয় নাই। এত আপনি সহনশীল বলছেন না ভূমিকা কিছুক্ষণ পালন আগে, না করে। হয় সরাসরি ক্ষমতায় এসে পড়তো। কিন্তু এখন এটা হচ্ছে না। এর চেয়ে বড় ধৈর্য আর কি হইতে পারে? পারিপার্শ্বিক বিভিন্ন কারণ হইতে পারে, যেটা আমি আপনার দুজনেই বললাম, যে সেটা হইতে পারে ইউনাইটেড নেশন, হইতে পারে আন্তর্জাতিক চাপ, হইতে পারে আপনার দলীয় আভ্যন্তরীণ কোন্দল, বিভিন্ন সময় কিছু সময় হইতে সময়টাও তো এগুলি পরিবর্তন করছে। সেনাবাহিনীর পারে। প্রধানরা বা সেনা শাসনের পরিণতি টরিণতি তারা দেখছে না, সব দেখে তো এখন সময়ের সাথে এবং আমার প্রয়োজনের সাথে তারাও তো বদলাইছে, আর্মিরা বদলায় নাই কিন্তু আজকে থেকে 20। আপনাকে এট দ্য সেম টাইম আরেকটা কথা বলি, আমাদের দেশের আর্মিরা তো দেখেন আজ পর্যন্ত তো যুদ্ধ হয় নাই কারোর সাথে। বহিঃশক্তির আক্রমণ থেকে তো আমাদেরকে রক্ষা করার দায়িত্ব থাকে। কিন্তু আমাদের কে আক্রমণ করবে? ভারত। আমাদের তিন দিকেই তো ভারত, একদিক দিয়ে মায়ানমার। আমরা কি ভারত এবং মায়ানমার যদি আমাদেরকে অ্যাটাক করে, আমরা কি যুদ্ধ করে পারবো? এই যুদ্ধ কোনোদিনই হবে না। কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু খুব রাজার হালে থাকে, এই ব্যাপারে নো ডাউট। এটা সত্য কথা। এ- এ- এই যে এই যে আপনি কথাটা বললেন, এটা নিয়ে আমারও বক্তব্য আছে যে সেনাবাহিনীকে যেভাবে রাখা হয়, সেনাবাহিনী যুদ্ধ লাগলে যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ হবে সেটা সেটা পারবে কি না, জিতবে না জিতবে সেটা পরের বিষয়। যুদ্ধ তো প্রতিদিনের বিষয় না। একটি জাতির জীবনে যুদ্ধ কিন্তু প্রত্যেক বছরই হয় না। পাকিস্তান টাকিস্তানের মতো উগ্র যারা আছে তাদেরটা এক অন্য বিষয়। আর বাকি সব জায়গায় কিন্তু
ওয়ান্স ইন এ লাইফ একটা যুদ্ধ হয় এরকম। কোনো কোনো দেশে 200-300 বছরের কারোর সাথে যুদ্ধ করতে হয় না, তাদেরও আর্মি আছে। কিন্তু সেটা হচ্ছে আমাদের দেশে এই সেনাবাহিনীকে আরো কিছু কিছু ভালো কাজের সাথে জড়িত করা যেত। আপনি দেখেন সেনাবাহিনীতে আগে শুধু সেনাবাহিনীরা শুধু এই লেফট রাইট করতো, আর এই বিভিন্ন সময় এখন সেনাবাহিনীর ভেতরে অনেক ধরনের মডিফিকেশন হয়েছে। শিক্ষা টিক্ষা এবং আমাদের ছেলেমেয়েরা, বাইরের ছেলেমেয়েরা যে আর্মির বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ওগুলো পড়তেছে, এই যে ডাইভার্সিফিকেশন, এগুলো আগে ছিল না। এখন অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হওয়ার পরে সেনাবাহিনীতেও না, বিনিয়োগ। এখানে আরেকটা জিনিস অ্যাড হ্যাঁ। করি আপনাকে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য দেশের হুম। সেনাবাহিনী কিন্তু বড় অনেকগুলি কাজ করে, কিন্তু এই যে কনস্ট্রাকশনের কাজগুলি বড় বড় যে ঘটনাগুলি দেশের বিভিন্ন জায়গাতে করছে, অনেক কিছুতে কিন্তু সেনাবাহিনী ইনভলভ। তো ইনভলভ এটা একটা ভালো জিনিস, আমি ইনভলভমেন্টটাকে আবার ভালো বলি। কেন ভালো বলি? যে এটা যদি দলীয় নেতাদের দেওয়া হয়, সেই কাজ ভালো হবে না। এই হুম, আমি আমি দাদা সেই কথাই বলতেছিলাম যে আর্মিকে আরো বেশি সোশ্যাল, আর্মিরা তো আর্মি, সাংবাদিক, উকিল, ডাক্তার, সেনাবাহিনী বা এইসব বাহিনী এরা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ার। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারদেরকে যত বেশি সামাজিকভাবে ইনভলভ করা যাবে, এবং শুধুমাত্র গভর্নেন্সটা ঠিক রাখতে হবে যাতে দুর্নীতি কম হয়, এবং এইটা যদি করা যায় তাহলে রাষ্ট্রের, সরকারের, দেশের উন্নতি একবারে খুবই। আপনি দেখবেন আর্মিরা যেসব হাতির ঝিলের যে কাজটা, হাতির ঝিলের যে সৌন্দর্য বর্ধন বা হাতির ঝিলটা ঢাকায়, ওই কাজটা তো আর্মিরাই করছে। আর্মিরা করছে। এখন যে 300 ফুট একটা রাস্তা হয়েছে আপনার এই ঢাকা উত্তরার দিকে, এইটাও আর্মিরা করছে। ওইটাতে যদি আপনি রাতের বেলায় যান, তাহলে আপনি কি ঢাকায় আছেন না ইউরোপে আছেন বুঝবেন না আপনি। দ্যাটস রাইট। এগুলি এবং আরো অনেকগুলি কাজে তা আমি মনে করি যে আর্মির ইঞ্জিনিয়ারিং কোর্স আর্মিকে আরো বেশি সামাজিক কর্মকাণ্ডে। আপনি দেখবেন যেসব স্কুল, মাইলস্টোন স্কুল বা এই যে এই উত্তরাতে এরকম মাইলস্টোন কি স্কুল ছিল যেগুলা আর্মির অফিসাররা, আর্মির তো এডুকেশন কোরও আছে। আর্মিতে শুধু যুদ্ধ করার ক্ষেত্রে, আর্মিতে মেডিকেল কোর, আর্মিতে ইনফ্যান্ট্রি, আর্মিতে আপনার এডুকেশন করে দেশের যারা। ইনফ্রাস্ট্রাকচারের জন্য তাদের হ্যাঁ। যে যে হ্যাঁ, তার কাজটা করা ইঞ্জিনিয়ারিং দরকার। ইঞ্জিনিয়ারিং কোর আছে তো হুম। তাদের যারা আপনার এই ইয়ে মেডিকেল কোর আছে। তো আপনার ধরেন যারা এডুকেশনের সাথে জড়িত, তাদের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করতেছে না, ওইগুলাতে ইনভলভ করে ওগুলো ভালো করা যেতে পারে। মানে শিক্ষা ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আর্মির ভূমিকা রাখার সুযোগ আছে। এটা যত বাড়ানো যাবে, তাইলে আপনার ওই যে কোন সময় যদি জাতিসংঘের শান্তি রক্ষা মিশন বন্ধ হয়ে যায়, তাহলেও সেনাবাহিনী মানে মানে কাজের জন্য তাদেরকে ইয়ে থাকতে হবে না আর কি। সেলফ তারা সেলফ হ্যাঁ, সাফিসিয়েন্ট থাকবে সেলফ তারা। সাফিসিয়েন্ট হতে পারবে। দ্যাটস রাইট। কিন্তু দীপু ভাই, একটা কথা বলি, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। এই যে আপনি কথাটা শুরু করেছিলেন যে আমরা তো এতক্ষণ সরকার বা সেনাবাহিনী বা সব দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললাম, কিন্তু এই যে আওয়ামী লীগের 5 তারিখের বিপর্যয়, আপনার কাছে কি একবারও মনে হয় না যে আওয়ামী লীগ লীগ সরকার একেবারে 15 বছরে যে ওয়ে টু মাচ, টু ফার ওয়ে চলে গেছিল, যে কারণে নির্বাচনের সিস্টেম ধ্বংস, একটি শেখ হাসিনা একটি সিন্ডিকেটের মাধ্যমে একটা সরকার চালানো, এই যে আপনি বললেন যে দম্ভ, অহংকার, এই সমস্ত কি এই আওয়ামী লীগের পতনের জন্য মনে করেন আওয়ামী দায়ী না? লীগের পতনের, যদি পতন নিয়ে যদি আমরা ইয়ে করি, আওয়ামী লীগের অন্তত 10টা পতনের কারণ আমি দেখাতে পারবো আপনাকে। আমি প্রথম বলি, আমি যে দ্বিদলীয় রাষ্ট্রের কথা বললাম, দ্বিদলীয় রাজনীতির কথা, সেটা ধরেন আওয়ামী লীগ সবসময় যখন ক্ষমতায় আসছে তখন তারা একটা জিনিস চিন্তা করছে। প্রথমবার এসে তারা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে নাই, দ্বিতীয়বার এসে তারা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার, যুদ্ধাপরাধ, এগুলি তো কোরিলেটেড। যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, তারা কোনো না কোনো ভাবে আবার এই এই এইসব ক্ষেত্রে তারা ছিল আপনার বড় উৎসাহদাতা, জামাতের রাজনীতি বা এই ধর্মীয় রাজনীতি, যাই হোক। তো এগুলি করে টোরে আওয়ামী লীগ সবসময় একটা জিনিস ভাবছে, শেখ হাসিনাও এই কথাগুলি শেখ হাসিনা আগেও বলতেন যে আমি কার কাছে ক্ষমতাটা দিয়ে যাব, এমন একটা পার্টি তো লাগবে। আমি যে আমার পরবর্তীতে বিএনপি যদি সেই দায়িত্বশীল রাজনীতি যে করতো, তারা কিন্তু করে নাই সেই কাজটা। আপনি 14 সালের যে নির্বাচনের কথা মনে আছে? না, কিন্তু তাই বলে কি আপনি আপনি যে না না, ভাবতে আপনি পারেন আপনি না, না, আপনি কি ভাবতে পারেন, আমি বলি, যে ছেলেটার বয়স এখন আজকে 40 বছর বয়স, সেই ছেলেটি জীবনে কোনোদিন ভোট দেয় নাই, অথচ আপনি নিজে জানেন, আমি জানি না আপনি তখন কতটুকু ছিলেন, 70-এর নির্বাচনে তো আমরা ভোট দেই নাই। না না। আমরা ভোট দিছি 73-তে, বোধ আমি প্রথম ভোট দেই 73-তে। ভোট চিরদিনই ছিল একটা উৎসব মুখর সিচুয়েশন আমাদের দেশে। ঈদ পূজা যেমন আমরা আনন্দ করি সবে মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
এটাও মানে নির্বাচন ছিল এরকম, কিন্তু এই নির্বাচনকে কিভাবে ধ্বংস করা হয়েছে আপনি চিন্তা করতে পারেন? আমি 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 আই ডু বিলিভ ইট। আমি আমি ধরেন আমি আওয়ামী লীগের একজন সমর্থক, একবারে কবুল করে বলছি এখানে, কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টটা আমি সমর্থক হিসেবে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, এই আমার লেখনীতে, আমার বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার সুযোগ, যেসব ফোরামের সুযোগ ছিল, সেখানে আওয়ামী লীগের সমালোচনা করেছি। আমি আমার বক্তব্যটা হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ অনেক 10টা 20টা আমি ইনস্ট্যান্টলি বলতে পারবো যে এই 10টা 20টা ছিল। আওয়ামী লীগের সবচেয়ে বড় যে দম্ভ ছিল সেটা হলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, এবং তার যে প্রতিপক্ষ, মানে মূল প্রতিপক্ষ বিএনপি, যে পরিমাণ চাপ সৃষ্টি করলে আপনার আওয়ামী লীগ কাবু হইতে পারতো, তার সেটাও তারা কিন্তু করতে পারে নাই। এই ক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর ছিল। তারপরে আমি 14 সালের নির্বাচনের না, তাদেরকে কিভাবে, তারা দিতেই তো দেয় নাই, না বিভিন্ন না, আমি জায়গা আপনাকে থেকে বলি, কোন চোদ্দ ভোট সালের এই সমস্ত। চোদ্দ সালের নির্বাচনের পরে তো 18 24 এগুলো হয়েছে। 14 সালের নির্বাচনে কি হয়েছে? 14 সালের নির্বাচনের সময় বিএনপি আসে নাই, জামাত তো আসেই নাই। 14 সালের নির্বাচনে তারা 1500 নির্বাচনী কেন্দ্র পুড়ে দিছিল রাত্রে, মনে আছে আপনার? প্রিজাইডিং অফিসার মেরে ফেলছিল ওই সময়। জামাত বিএনপির জোটের একটা, এইটা অনেক লম্বা আলোচনা, কেন জামাত বিএনপির জোট হলো, এই জিনিসটা কম্পেক্ট করলো কারা, কার লেখায়। একজন রিলিস্টারে একটা ইয়ে লিখছিল, নাজিম কামরান চৌধুরী, যিনি গীতিয়ারা সাফিয়া চৌধুরীর হাজবেন্ড, সে হলো ঢাকা ইউনিভার্সিটির জিএস ছিল, ডাকসুর জিএস। সে একটা কি নামটা ক্যালকুলেশন, বললেন? তার নাম হলো নাজিম কামরান চৌধুরী। ওকে। ডেলি স্টারে, আমি নাম তারিখটা মনে করি, আমার কাছে কপি এগুলো ছিল। সে অ্যানালাইটিক্যাল একটা ইয়ে লিখছিল, পোস্ট লিখছিল, সেখানে কেন বিএনপি আর জামাত এক হলে আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব। এটা ভোটের ইকুয়েশন সারা দেশে দিছিল, যেখানে দেখা গেছিল যে 100 আমার মনে সিটে, হয় আমি ওই জিনিসটা দেখছি। হ্যাঁ, 100 সিটে আওয়ামী লীগ 1500 700 300 ভোটে হারে যদি বিএনপি আর জামাত জোট থাকে। আবার বিএনপি আর জামাত যদি আলাদাভাবে ইলেকশন করে, তাইলে ওইখানে আওয়ামী লীগ 5,000 5,000 7,000 10,000 ভোটে ইয়া এগিয়ে হয়, থাকি। পাশ করে। তো ওই জন্য বিএনপি জামাতের এই জোটটা কম্প্যাক্ট হয়, খুব আঠালো ভাবে আইকা দিয়ে লাগিয়া যায় যে তা আমরা যদি দুই জোট থাকি তাহলে আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব। তারপরেও কিন্তু আওয়ামী লীগ ফাইট করছে। 14 সালের নির্বাচনে জামাত বিএনপিকে বুঝাইছে যে নির্বাচন হইতে আমরা দেব না। কিভাবে? যে অঙ্ক আমাদের কাছে আছে, কি অঙ্ক? যে আমরা রাতের বেলায় 1500 2000 5000 সেন্টার পুড়ে দেবো, পরের দিন ইলেকশন কেমনে করবে? কিন্তু আওয়ামী লীগ ওয়াজ সো ক্যাপাবল, তারা 1500 মানে নির্বাচনী কেন্দ্র পুড়ে দেওয়ার পরেও পরের দিন কিন্তু ইলেকশন মানে বানচাল হয় না, ইলেকশন বাতিল হয় না, তারা পরের দিন বিকল্প ব্যবস্থা করে ইয়ে করে ফেলছে, ইলেকশনটা করে ফেলছে। এখন ইলেকশন, আপনি যদি একটা শিডিউল টাইম থাকে, আপনি ইলেকশনে আসলে দুইটা জিনিস হতে পারে, আপনি এক হলেও আপনি ক্ষমতায় যেতে পারেন, আর কে হলো আপনি বিরোধী দলের কাতারে বসতে পারেন। বিএনপির মতো একটি দল যদি এই জিনিসটা অ্যাসার্ট করতে না পারে যে আমি একটা নির্বাচনে গেলে হয় আমি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব, অথবা আমি বিরোধী দলে থাকবো, বিরোধী দল থাকলে আমি বিরোধী দলের নেতা হিসেবে প্রোটোকল পাবো, আমার বিরোধী দলের নেত্রী হিসেবে আমার সম্মান থাকবে। আর আমি যদি এর বাইরে থাকি আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে ফেলতে পারে, তাহলে আমার কি হবে? এইটা চিন্তা বিএনপি কোন করে নাই, কারণ বিএনপিকে তখন বোঝানো হয়েছিল যে আমরা সব পুইরা দিব, ইলেকশন হবে না, মানে এরপর আমরা ক্ষমতায় যাচ্ছি। না, সেটা ভুল তারপর তো, থেকে ভুল কিন্তু আসলে শেখ ভুল। হাসিনা দানব রাজনীতি ভুল দানব হয়ে করতেই উঠছে। পারে। এবং আমি আপনাকে একটু মনে করে দিই, আমি এখানে একটি পত্রিকার দায়িত্বে ছিলাম, রানার। এটার প্রথম মানে ইস্যুতে, ফার্স্ট ইস্যুতে আমি একটা লিড নিউজ করছিলাম যে বাঘের পিঠে শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা বাঘের পিঠে উঠলো, আমি এর মনে হয় থেকে, আপনার এই নিউজটা আমি দেখছি। হ্যাঁ, বাঘের পিঠে উঠা মানে হয় তাকে বাঘকে বধ করতে হবে, আনলে বাঘ তারা খেয়ে ফেলবে। বাংলাদেশের রাজনীতিটা যে কোনো কারণেই হোক, আওয়ামী লীগের ভুল, দম্ভ এবং এই সবকিছুর কারণে সেই দিকে গেছিল। না, সেটা এরপরে থেকে আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি, মানে মানে এগুলো শুনেন, আমি দীপু ভাই, আমি একটা কথা না বলি। না, একটা জায়গায় গেছিল যে আমি আমি এখানে কিন্তু আমার, শুনেন দীপু ভাই, আমি কিন্তু আমার জীবনে একদিনের জন্য আওয়ামী লীগ করি না। আমরা আসছি বাম রাজনীতি, ছাত্র ইউনিয়ন করতাম, না না, ঠিক আছে। ন্যাপ কমিউনিস্ট পার্টি, সেখান থেকে আমাদের আসা। এরপরে আমরা আওয়ামী লীগকে একটা বর্ষা ভাবি কেন? যে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধে পাওয়া বাংলাদেশ, বঙ্গবন্ধু, এই নিয়ে কিন্তু কোনো আপোষ নাই। শেখ হাসিনা যদি অন্যায় করে, আমি তো এটা সবসময় বলি, যে আমি টকশোতেও বলি, শেখ হাসিনা অন্যায় করলে ঠিক আছে, ফাইন, শেখ হাসিনাকে বিচার বিচার হবে। বিচার করো। বঙ্গবন্ধুর অপরাধটা কি, বাংলাদেশের অপরাধটা কি, মুক্তিযুদ্ধের অপরাধটা কি, সেই কথাটা সবসময় বলি। তো এই জন্য বলছিলাম যে আওয়ামী লীগের অতিরিক্ত দম্ভ এবং
ক্ষমতাকে দীর্ঘায়িত করা, যে কথাটা আপনিও বলছেন, একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে যে স্বেচ্ছাচারী হয়ে ওঠে, এটা কিন্তু নতুন থিওরি না, এটা না না, এটা 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 কোনো ভেরি ট্রু। গবেষকেরও বলতে হবে না যে অমুক গবেষক এটা বলছে, এটাও না। এ- এই এই যে ইলেকশনগুলি কেন একটা ইলেকশন পরে ছেড়ে দিলেই কি হইতো? 24-এর ইলেকশনটা, ইলেকশন দিলে বিএনপি পাশ করতো, তখন সেই জনপ্রিয়তা আওয়ামী লীগের ছিল না, কিন্তু আওয়ামী লীগ হয়তো 120টা সিট পেয়েও তো হয়তো শেখ হাসিনা বিরুদ্ধে বিরোধী হতে দলে পারতো। থাকতে পারতেন। কারণ তিনি যদি 3বার প্রধানমন্ত্রী হন, এরপরে আবার মানে বিরোধী দলের নেত্রী হইতে অসুবিধা কোথাও, পরে আবার আসতে পারতেন। একটা কথা আপনি আজকে খুব গুরুত্বপূর্ণ বলছেন, সেটা হলো প্রথম দিকে, এটা আমি একটু রিপিট করতে চাই এই কারণে, এরশাদ পতনের পর 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, পরের নির্বাচন, আমরা কিন্তু এটা দ্বিদলীয় প- পরিস্থিতির দিকে এগুচ্ছিলাম কিন্তু। এবং এটা ধ্বংস, অনিবার্য ধ্বংস করছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন মিলে। না হয় 111ও আসতো না তখন তো সে, অনেক কথা। তবে আপনাকে একেবারে লাস্ট 1 মিনিটে ওইটাই বলি যে এখন বিএনপি ধরেন ইউনূসের সঙ্গে একটা বাগবাটোয়ারার একটা প্রেক্ষিত হইতে পারে, কিন্তু এই দেশের ফিউচার কি? এদেশের ফিউচার আপনার, আমি তো বললাম বিএনপি এখন ইলেকশন হলেও বিএনপি জিতবে, আওয়ামী লীগ নাই। তো জামাতের কত ভোট আছে? জামাতের ধরেন আগে ছিল 5%, 7%, এখন না হয় টুপির সংখ্যা, আপনার ওই যে মুখে হিজাব লাগানো এটার সংখ্যা বাড়ছে বাংলাদেশে আমরা দেখতেছি। এতে বাইরে 15 হয়েছে, না তো 20 হয়েছে, 25। আওয়ামী লীগ বিএনপি যদি 40% ভোট পায়, তার সাথে 25% ভোট যে পায় সে তো ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বড় জোর 7টা 8টা 10টার বেশি আসন, মানে ফেয়ার ইলেকশন জামাত এর বেশি পাবে না। হ্যাঁ, ভোট অনেক জায়গায় তারা পাবে। আওয়ামী লীগের ভোটগুলি কই যাবে? আওয়ামী লীগের ভোটগুলি কি হবে? আওয়ামী লীগের ভোটাররা তো অনেক ভোটার আছে, যেহেতু ভোটটা মানে চয়েসেবল ক্যান্ডিডেট আমার নাই, আমি ভোট ইলেকশনে গেলাম না। এবং যেহেতু আওয়ামী লীগ 3টি ইলেকশনে অনেককে ভোট দিতে দেয় নাই, তা আমি নিজেই স্বেচ্ছা নির্বাচনের মতো আমি গেলাম না, কথার কথা বলছি। এরকম হতে পারে। আওয়ামী লীগের ভোট গেলে বিএনপির বাক্সে যেতে পারে, আওয়ামী লীগের ভোট গেলে স্বতন্ত্র প্রার্থীর এখানে যেতে পারে। আমরা তো যে রাজনীতির কথাটা চিন্তা করতেছি, এটা শুধু একটা স্টেট প্যাসেজের কথা চিন্তা করতেছি। এখন ধরেন 15-16 বছর পরে বিএনপি ইয়াতে ইলেকশনে যাচ্ছে। বিএনপির 300 আসনের মধ্যে তারা 300 জন লোককে দেবে, কিন্তু বিএনপির এই 15-16 বছরে 300 আসনে 900 জন লোক তৈরি হয়েছে যারা বিএনপির থেকে নির্বাচন করার জন্য। এখন That's right. আপনাকে দেওয়া হইলো বা আমাকে দেওয়া হইলো, আমি মনে করবো যে আমার জীবনের দিস ইজ দ্য লাস্ট চান্স। রতন তালুকদার দেওয়া হয়েছে তো, মরিয়ার বাঁচে আমি স্বতন্ত্র ইলেকশন করব, দলের দরকার নাই। ওই বিএনপির ভোট সবগুলি সে পাবে, তার পাশাপাশি আওয়ামী লীগের ভোটগুলিও পাবে। আপনি বিএনপির যদি ধরেন 70% ভোট সে নিতে পারে বিদ্রোহী প্রার্থী হিসেবে, আর আওয়ামী লীগের ভোট দিলে তার সামনে দাঁড়ানোর কেউ থাকবে? এবারে রাজনীতিটা তো হবে সেই রাজনীতি, এবার That's right. ইলেকশন হবে সেই ওইটার ইলেকশন। পসিবিলিটি খুব বেশি, এটা খুব বেশি। হ্যাঁ, অনেক আওয়ামী বেশি। লীগের লোক স্বতন্ত্র দাঁড়াইবে এরকম এরকম না। আওয়ামী লীগ এরকম পরিবেশ হয়তো শেষ দিকে হতে পারে, আন্তর্জাতিক চাপ বা আরো অনেক ঘটনা বাংলাদেশে ঘটবে যেগুলির কারণে আমরা যেই কথাটা আজকে ভাবতেও পারতেছি না। আমরা কি কালকেও জানতাম যে এরকম নূর গিয়ে ওখানে মারা খাবে, মায়ের খাবে, এইটা হবে সেটা হবে, আরো অনেক ঘটনা ঘটবে হ্যাঁ, বাংলাদেশে। অনেক নাটক হবে আরো। হ্যাঁ, তো এর এর ভিতর দিয়ে এমন হতে পারে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, জেলে থেকে মেলে থেকে করবে। আমি সেটা বুঝি না যে এতে আওয়ামী লীগের খুব ইয়ে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি আমরা শেষ আমি করবো। একটা আমি একটা জিনিস যেটা বুঝি, এইখানে এখন রাষ্ট্রের যে যে পাওয়ার হাউসগুলি অ্যাক্টিভ, এই পাওয়ার হাউসগুলির মধ্যে একটা ঐক্য আছে। এনসিপি, জামাত, বিএনপি, এই উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, তাদের সবার একটা কমন জায়গা আছে, সেটা হলো তারা আওয়ামী লীগকে স্ম্যাশ করে দেওয়ার। কিন্তু তাদের সম্মিলিত সবটা ফোর্স দিয়েও আওয়ামী লীগকে স্ম্যাশ করার কোনো সুযোগ নাই। কারণ একটি দলকে এইভাবে স্ম্যাশ করা যায় না। একটা দলকে স্ম্যাশ করতে হলে, যেমন মুসলিম লীগ, অনেকে বলে না মুসলিম লীগের সময়ে যদি একটা দলকে নিঃশেষ করে দেয়, মনে করে যে তার আর দরকার নাই, উপযোগিতা নাই, তাইলেই সেটা শেষ হতে হবে। আপনি যখনই জোর খাটাবেন, তখন সেটা আরো প্রবল বেগে এটা আরো উপরের দিকে আসবে। হয়তো আজকে দীপু ভাই, আমরা অন্যদিন দেখেন, আজকে আমরা অনেক কথা বললাম এবং খুবই ভালো লাগলো আপনার সাথে আলোচনা, এবং আমরা আলোচনা কন্টিনিউ করব। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আসব। এই সমস্ত কথাবার্তাগুলি আজকে বলার প্রয়োজন দেশের এই সন্ধিক্ষণে। তো আজ আমাদের এই পর্যন্তই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক এনামুর রাজা দীপু। দীপু ভাই একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি নিউ ইয়র্ক প্রবাসী, তিনি নিউ ইয়র্ক থেকে একটি পত্রিকা বেরিয়েছিল আগে।
আগে, পত্রিকাটি এখন যদিও নেই, যে রানার সেই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এবং তিনি একটি একটি ইউটিউব চ্যানেল দৃষ্টিপাত, সেটি সেটি দৃষ্টিকোণ বোধহয় না, দৃষ্টিপাত। দৃষ্টিপাত, সেটি তিনি নিয়ন্ত্রণ করেন এবং সেটির চিফ এডিটর। তো দিবু ভাই, আপনি ভালো থাকবেন। এবং আপনাকেও ধন্যবাদ। আমি গভীর রাতে আমার কাছে ভালো লাগছে, আমি এই কথা শোনার লোক এবং কথা বলার লোক, কিন্তু থ্যাংক আমি ইউ। কথা এখানে বলতে পারি না। আমি শুধু বৃহস্পতিবার টাইম টেলিভিশনে একটা প্রোগ্রামে কিছুক্ষণ কথা বলি, আর কথা বলি নিজের সাথে, গান গাই টান গাই, চলে, বয়স ভেরি হয়ে গুড, গেছে। আমি আপনার গান শুনছি। আমার একটি রিকন্ডিশন হার্ট আছে, এটা নিয়ে 5-6টা স্ট্যান্ড নিয়ে আসি। আমি মানে যে কথাগুলি আমি ফিল করি, যা মনে করি, যেটা বলা উচিত, বলার মতো, আমি সেটা বলতে ভেরি চাই। গুড, ভেরি গুড। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।